ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি এবং আমরা আমাদের এক্সেলটাকে আরেকটু ঝালাই করে নেই, কারণ এক্সেলটা একদিকে যেমন সহজ আরেকদিকে একটু জটিল। আমরা যদি এক্সেলের একটা ফর্মুলা দেখেছিলাম যে ওই ইউনিক ভ্যালু বা ইউনিক আইডি নাম্বার যেটাকে বলা হয়, মনে করি আমার আসছে ইলেকট্রিসিটি বিল, তাহলে আমার লাগবে হচ্ছে মিটার নাম্বার। বাকিগুলো আমরা পারবো মোটামুটি, বাট এই যে নাম্বারিং যে বিষয়টা, এই নাম্বারিংটা একটু ইম্পর্টেন্ট। সো এখানে কয়েকটা ভ্যালিডেশন যুক্ত করা হয়েছে, সেই আর ভ্যালিডেশনগুলো কি স্ক্রিন আমরা, শেয়ার করেছেন? হ্যাঁ স্ক্রিন শেয়ার করেছি আমি। আমি কেন দেখতে পাচ্ছি না? বাকিরা কি দেখতে পাচ্ছেন? জি জি, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা। সো আমাদের আইডি নাম্বারের ক্ষেত্রে বা মিটার নাম্বারের ক্ষেত্রে কি কি থাকে, ডুপ্লিকেট ভ্যালু যেন না হয়, ঠিক না? ডুপ্লিকেট ভ্যালু আমরা চেক করার জন্য আমরা জানি কোন ফাংশন ব্যবহার করি, কাউন্ট ইফ। আমাদের ডিজিটের একটা ভ্যালিডেশন থাকে, এজন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে লেন, ঠিক না? এবং দুইটাকে একত্র করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যান্ড। এতটুকু আমরা জানি। বাট যদি বলা হয় যে এই যে ডিজিটের ভ্যালিডেশনটা আমরা করব, সেটা অবশ্যই নিউমেরিক ভ্যালু হবে। অবশ্যই নিউমেরিক ভ্যালু হবে। আমরা গতকালকে বা গত ক্লাসে দেখেছিলাম যে PB123 দিয়ে একটা নাম্বার দিয়েছিলাম, ঠিক না? PB123 এই জাতীয় কিছু একটা নাম্বার দিয়েছিলাম, বললো যে না, মিটার নাম্বারের ক্ষেত্রে পিবি হবে না, বা এই যে নাম্বারটা শুধুমাত্র হবে, কোনো প্রকার টেক্সট বা লেটার হবে না। তার মানে আমাকে এই দুইটা ফর্মুলার সাথে নিউমেরিক ভ্যালুর জন্য আমাদের ইজ নাম্বার যুক্ত করতে হবে, তার সাথে অ্যান্ড তো আছেই। বুঝতে পেরেছি? সো অ্যান্ড তো সবগুলোর সাথে আছেই। ডুপ্লিকেট নাম্বারের জন্য আমরা কাউন্ট ইফ, ডিজিট ভ্যালিডেশনের জন্য লেন, এবং নিউমেরিক ভ্যালুর জন্য আমরা ইজ নাম্বার ব্যবহার করব। এটা আবার কোথায় ব্যবহার করব? আমরা যদি এটা কেটে দিয়ে আমরা আবার সেই ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে চলে যাই, সমান অ্যান্ড আমরা দিয়েছিলাম লেন দিয়ে আমরা কি করেছিলাম, এই সেল নাম্বার ব্র্যাকেট শেষ সমান 5 ডিজিট করেছিলাম। এখন আমরা কাউন্ট ইফ দিয়েছিলাম, কাউন্ট ইফ দিয়ে আমরা কি করেছিলাম, সবগুলো নাম্বার সিলেক্ট করেছিলাম, লক করে দিয়েছিলাম, কমা দিয়ে প্রথম সেল নাম্বারটা সিলেক্ট করেছিলাম, ব্র্যাকেট শেষ করেছিলাম, লেস দ্যান 2 করেছিলাম, আরেকটা ব্র্যাকেট দিয়ে যদি ইজ নাম্বার লিখে দেই, ইজ নাম্বার ব্র্যাকেট এই সেল নাম্বার ব্র্যাকেট শেষ, এবং এই যে অ্যান্ডের ক্ষেত্রে যে ব্র্যাকেটটা শুরু করছে সেই ব্র্যাকেটটা আবার শেষ করতে হবে। এই ইজ নাম্বারটা আমি চাইলে এখানেও লিখতে পারি, আমি চাইলে আগেও লিখতে পারি, আমি চাইলে লেনের পরেও লিখতে পারি। আসলে ইজ নাম্বারটা হয়েছে কিনা বা লিখেছে কিনা সেটা দেখাটাই মেইন বিষয়। আমি চাইলে এই যে লেনের পরেও কিন্তু ইজ নাম্বারটা বসিয়ে দিতে পারি, ব্র্যাকেট শেষ কমা, তখন আর পরে তাহলে একটা কমাই হবে, এতটুকু হতে পারে। বা ইজ নাম্বারটা আমি লেনের আগেও বসাতে পারি, যেখানেই বসাই ইজ নাম্বারটা যদি থাকে তাহলে আমাদের মিটার নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র নিউমেরিক ভ্যালুটাই থাকবে। দেখি একটু, ইজ নাম্বার B2,
ভুল হয়েছে কোথায় বলুন তো? একটু কমা দেই। স্যার ব্র্যাকেটটা কি শেষ করবেন একটা লিস্ট? ব্র্যাকেট শেষ করেছি। ও মানে দেখা যাচ্ছে না, আমার ছোট স্ক্রিন তো এই কারণে। না, এটা তো আসলে জুম করার কোনো অপশন নেই। না বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। স্যার 2 এর পরে কি আপনি ব্র্যাকেট দিয়েছেন? জি জি হ্যাঁ, 2 এর পরে ব্র্যাকেট দিয়েছি। যদি ইজ নাম্বারটা আমি কেটে দেই তাহলে কি হয়েছে, ইজ নাম্বারটা যদি কেটে দেই আমি তাহলে নিচে না, তার মানে ওই জায়গাতে কোনো একটা ঝামেলা আছে। অ্যান্ড লেন LEN COU আগে হচ্ছে ডাটা ভ্যালিডেশনটা ক্লিয়ার করে দেন, তারপর আবার লিখেন। কাউন্ট বানানটা কাউন্ট কি ঠিক বানানটা আছে? ভুল হয়েছে, কাউন্ট বানান ভুল হয়েছে, কাউন্ট বানান ভুল হয়েছে। ওকে, এখন নিয়ে নিয়েছে। হ্যাঁ, সো এখন আমি যদি 5টা দিলাম, এই 3টা কেন নিচ্ছে আবার? সাকিব রহমান। সো আমি ওকে, এখন আর নেবে না, এবং সেখানে যদি আমি কোনো প্রকার ক্যারেক্টার লিখি বা লিখি তারপরও নেবে না। আমাদের তাহলে এই সূত্রটা মূলত লিখতে হবে, ইজ নাম্বারটা অ্যাড করতে হবে এখানে। এই বিষয়টা আমাদের একটু জরুরি, সেই বিষয়টা যেন আমাদের মনে থাকে যে লেন এবং কাউন্টিপের পাশাপাশি আমাদের ইজ নাম্বারটাও যুক্ত করতে হবে। স্যার কাইন্ডলি এটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। আচ্ছা, অনেক ক্ষেত্রে আবার বলে যে ওই যে পিবি বা সিওএম এটা হচ্ছে বামেই থাকতে হবে, তখন এটা কিভাবে করবে? না, ওরকম কোনো কিছু চাওয়ার কথা না। এরকম দেখছিলাম মনে হয় যে তুই ওটাতে লেখা থাকে যে ক্যারেক্টারটা ওটা একটা সময় ছিল, ওটা একটা সময় ছিল, ওটা এখন আর চাইবে না। যদি চায় ওটা আমি পাপা মনে করে, অসুবিধা নাই। বসলুদ্দিন দীপু নামে একজন অ্যাসেসর আছে, সে আসতেছে। দীপুকে অনেকেই চেনার কথা। আমার এখান থেকে সে কম্পিউটার অপারেশন কম্পিটেন্ট হয়েছে, আমার এখান থেকে সে ডিজিটাল মার্কেটিং কম্পিটেন্ট হয়েছে, আমার এখান থেকে তার সাথে আমি বেশ কয়েকটা অ্যাসেসমেন্টে গিয়েছি একসাথে অ্যাসেসর হিসেবে। আমার সাথে খুব ভালো খাতির আছে, তো আমাকে বেশ রেসপেক্ট করে। আশা করছি আমার সেন্টারে এসে উল্টাপাল্টা তেমন কোনো কিছু করবে না। সো এই হচ্ছে আমাদের এক্সেলের একটা আপডেট। সো এই আপডেটটা কি ফোন করে আবার, সো এই আপডেটটা সবাইকে একটু জানানো দরকার ছিল যে আমরা নিউমেরিক ভ্যালু যদি থাকে তাহলে যেন আমরা ইজ নাম্বারটা ব্যবহার করি। এক্সেল নিয়ে আর কারো কোনো প্রকার কোশ্চেন আছে কিনা? একটা কুইজ টেস্ট দিয়েছিলাম, তার রিপোর্ট কিন্তু খুবই ভয়াবহ অবস্থা। কুইজ টেস্টের যে রিপোর্ট, এটা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা। এটাতে 12 জন, মানে 12বার ট্রাই করা হয়েছে, বাট অ্যাকুরেসি% কিন্তু আসলে ভালো হয়নি, 80% আসেনি। নিচে যদি দেখি, বেলায়েত হোসেন কিন্তু আজকেও কিন্তু বেশ খারাপ হয়েছে। বেলায়েত হোসেন প্রথমটাও খারাপ হয়েছিল আপনার। জি স্যার, আসলে আমি একটু অফিসের কাজে একটু ব্যস্ত ছিলাম, পড়াটা কমপ্লিট করতে পারিনি। আজকে পড়া কমপ্লিট না করলে করতে বলে তো আপনি তো রিটেন আটকে যাবেন তাহলে। আজকের মধ্যে কমপ্লিট করে দেবো, অফিসে একটু বেশি ঝামেলা ছিল তো।
বেলাত হোসেন ট্রাই করেছেন 2 বার, তারপর আপনার 58% মাত্র। রিটেনে কিন্তু আটকানো যাবে না। আপনি রিটেন যদি প্রথমে আটকে যান, আপনার মন যদি প্রথমেই খারাপ হয়ে যায়, এরপরে আপনি যতই ভালো অ্যাসেসমেন্ট দিতে চান না কেন, আলটিমেটলি আপনাকে পরেরগুলো কিন্তু হয়ে যায় যে আপনার মনটা তখন থাকে খারাপ, যার কারণে আপনার অ্যাসেসমেন্ট ভালো হয় না। সেবার তো একটা দিয়েছিল, পরে মানে একবারই কমপ্লিট করেছেন, 22টা ভুল হয়েছে, দেখছেন? এবং যেগুলো ভুল হয়েছে সেগুলো খুবই এটা যেন সময় আছে, এটা আবার ট্রাই করেন। জি স্যার। আর 3 নাম্বারটা যেটা দিয়েছি, এটাও আমরা সবাই এটা এখন আমি আজকে রাতে সবাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। একমাত্র উমর ফারুক স্যারই দিয়েছেন। 15টা ভুল হয়েছে স্যার আপনার। স্যার কাছেন? হ্যাঁ স্যার, 15টাও ভুল হয়েছে। ওই 15টা আবার একটু চেষ্টা করে আবার একটু আমি দেখেছি ইনশাল্লাহ। আমার নেটওয়ার্ক খুবই সমস্যা এখানে, এই জন্য দেখা যাচ্ছে যে একটা আসে ক্লিক করলে আরেক দিকে চলে যায়। তারপরে ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ। পারা যাবে তো নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ, ইনশাল্লাহ অবশ্যই। ইনশাল্লাহ। তো মানে যে আপনারা যদি এইগুলো যদি পারেন, তাহলে আমার ভিতরে একটা কনফিডেন্ট আসে, আমার ক্যান্ডিডেটরা তাহলে পারবে। ফাইনালি কোনো ঝামেলা হবে না, আমার কোনো কিছু কাউকে কোনো কিছু বলতে হবে না। ওকে, সো আমরা তাহলে আজকে পাওয়ার পয়েন্ট আরম্ভ করব। পাওয়ার পয়েন্টটা খুবই সহজ একটা টপিকস, পাওয়ার পয়েন্ট। সো আমরা যদি পাওয়ার পয়েন্ট আরম্ভ করতে চাই, স্যার একটু শুরু করার আগে একটা কথা বললাম স্যার, ওই নামাজে শেষ হইতে হইতে 9:10-15 হয়ে যায় স্যার। তো আপনি স্যার প্রথম থেকে মানে পুরোটাই মিস করছি। যদি ইম্পর্টেন্ট কোনো টপিক থাকে আর একটু রিপিট করলে ভালো হয়, আর যদি ইম্পর্টেন্ট টপিক না থাকে তাহলে ইটস ওকে। আমরা ইম্পর্টেন্ট টপিকস বলতে শুধুমাত্র এক্সেলের যে আইডি নাম্বার বা মিটার নাম্বার বা ওটা কি বলে প্রোডাক্ট কোড নাম্বার, ওইটা নিয়ে শুধুমাত্র আলোচনা করেছি অল্প একটু সময়। যেখানে আমরা দেখেছিলাম যে যেহেতু এটা ইউনিক আইডি হয়, ডুপ্লিকেট যেন না হয়। যখন আমরা কাউন্ট ইফ ব্যবহার করি, ডিজিটের একটা ভ্যালিডেশন করতে হয়, যার পর আমরা লেন ব্যবহার করি। যদি নিউমেরিক ভ্যালু ব্যবহার করতে বলে, যে 6 ডিজিট নিউমেরিক ভ্যালু, তাহলে আমাদের ইজ নাম্বার ব্যবহার করতে হবে। আমরা যেটা গতকালকে দেখেছিলাম না, আমরা বলেছিলাম যে এরকম আসতে পারে, আমরা আগামীকালকে দেখিয়ে দেবো। কারণ এই দুইটার সাথে আরেকটা যুক্ত করা, 3টা যুক্ত করতে যেয়ে অনেকেরই মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা। এই 4টা একসাথে যুক্ত করতে চাইলে আবার অনেক কষ্টকর হয়ে যেত, যার কারণে এটা জাস্ট একটা ফাংশন তো শুধুমাত্র লিখে দেয়া, এটা কালকে দেখাই নিয়ে জন্য ইচ্ছা করি আজকে সেটা যুক্ত করেছি। এটা ইজ নাম্বারটা আমাদের ভ্যালিডেশনের মধ্যে যে কোনো এক জায়গাতে লিখলেই হবে, সেটা আমরা বলেছিলাম। আমাদের যেটা ইজ নাম্বারটা, সেটা যে কোনো এক জায়গাতে লিখলেই হবে। ডেটা থেকে আমরা ডেটা ভ্যালিডেশনে চলে যাব। আরেকজন ডেটা থেকে আমরা ডেটা ভ্যালিডেশনে চলে যাব। আমরা যেভাবে শুরু করেছিলাম, মাঝখানে শুধুমাত্র আমরা ইজ নাম্বারটা যুক্ত করে দেব। সেটা আমরা মাঝখানে শুরু করতে লিখতে পারি, লেনের আগেও লিখতে পারি, কাউন্ট ইফের পরেও লিখতে পারি, যে কোনো এক জায়গাতে আমরা লিখতে পারি। জাস্ট ইজ নাম্বার এবং ব্র্যাকেট দিয়ে ফার্স্ট সেল নাম্বার, ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, এতটুকু থাকলেই আমাদের হয়ে যাবে। সূত্রটা আমি গ্রুপেও দিয়ে দিয়েছি। যদি বলা হয় যে 6 ডিজিট নিউমেরিক নাম্বার, ইউনিক 6 ডিজিট নিউমেরিক নাম্বার, সো আমাদের লেখা থাকতে পারে এই অল্প একটু, বাট এই অল্প একটু কাজ করতে হলে আমাদের 3টা বা 4টা ফাংশনে কিন্তু অ্যাড করতে হবে। লেখা কিন্তু থাকবে এইটুকু, বা কথাটা অন্যভাবে ঘুরেও আসতে পারে। সো এই বিষয়টা যেন আমরা একটু মাথায় রাখি আর কি। এই হচ্ছে অবস্থা। আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করব।
স্যার একটা কথা ছিল স্যার, সরি বলেন। আমি আবার ইন্টারাপ্ট করার জন্য। বলেন। স্যার আমাদের অ্যাসেসমেন্টটা সকাল কয়টা শুরু হবে শনিবার? আমাদের অ্যাসেসমেন্ট শুরু হবে জাস্ট 9টায়। জাস্ট স্যার ওটা 9টায় কি শুরু হবে। আমাদের 8টা থেকে 8:10-এর মধ্যে অ্যাসেসমেন্ট সেন্টারে পৌঁছাতে হবে। ও, মানে আমরা আচ্ছা, ঠিক যেখানেই থাকি না কেন 8টার সময় আমরা অ্যাসেসমেন্ট সেন্টারে চলে আসব। এসে আমাদের সবার ল্যাপটপগুলো চেক করে নেব, সবগুলো ঠিকঠাক মতো আছে কিনা। ল্যাপটপগুলো আমরা চেক করে যদি কোনো সমস্যা থাকে তাহলে ল্যাপটপ তখনই আমরা ল্যাপটপগুলো পাল্টিয়ে দিতে পারবো। নিজেদের ল্যাপটপ যদি কেউ আনতে চান আনতে পারেন, তবে নিজেদের ল্যাপটপ সচরাচর অ্যাসেসররা ব্যবহার করতে দেয় না। সো যার কারণে অফিসিয়াল ল্যাপটপটা আপনি রেডি করে রেখে দেবেন। সেখানে হচ্ছে আপনি যদি বিজয়তে টাইপিং করেন তাহলে সে বিজয় ঠিক মতো কাজ করছে কিনা, অভ্র ঠিক মতো কাজ করে কিনা, জুমটা আছে কিনা, ইন্টারনেট চলে কিনা, এই সকল বিষয়গুলো চেক করে নেবেন। মাইক্রোসফট অফিসটা অ্যাক্টিভেট করা আছে কিনা, এইগুলো আসলে আপনারা চেক করে নেবেন। আমাদের এখানে সবগুলো চেক করা আছে, সবগুলো ঠিকঠাক মতো থাকার কথা। তারপর আপনারা এসে একটু চেক করে নেবেন যেন অ্যাসেসমেন্ট চলাকালীন সময় কোনো প্রকার ঝামেলা না হয়। স্যার বাড়তি মাউস আমাদের কিবোর্ড ব্যবহার ক্লাস করতে এখানে খোলা থাকে কয়টা থেকে? যেমন আমরা তো স্যার যদি 80 রাত্রে রওনা দিই, দেখা যাচ্ছে হয়তো আমরা ভোর 6টার সময় হয়তো পৌঁছে যেতে পারি। তো এমনিতে আমাদের ইনস্টিটিউটটা খোলে কখন, খোলে কখন স্যার? তাহলে আমরা তাড়াতাড়ি চলে গেলাম, প্রয়োজন 8টার আগে হইলে 8টার না আগে। না, আমাদের অফিস 8টার সময় খুলবে। ও আচ্ছা, ঠিক আগে আছে। গেলে আসলে খুলবে না, 8টার সময় খুলবে। ওকে, এই জন্য বলতে যখন খুলবে তখন যেন আমরা ঢুকে যেতে পারি। জি স্যার। ঢুকে আমাদের অ্যাসেসমেন্টটা হবে হচ্ছে 1 নাম্বার ল্যাবেই। 1 নাম্বার ল্যাবে হবে, ওই ল্যাবে আমরা বসে আমরা করে ফেলবো। স্যার আমাদেরকে একটু স্যার ওই হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিলে আমাদের জন্য একটু সহজ হবে স্যার। ঠিক আছে স্যার। আমি একদম আসসালামু আলাইকুম। গুগল ম্যাপ সহ লোকেশন পাঠিয়ে দেবো, সমস্যা নাই। ওকে স্যার। স্যার ছোট্ট একটা বিষয়, যে আপনার ল্যাপটপের সাথে কি এডিশনাল এক্সটার্নাল কিবোর্ড দেন স্যার নাকি? এক্সটার্নাল কিবোর্ড থাকে না, মাউস থাকে। আচ্ছা, মানে এটা কি নেওয়া সম্ভব কিনা? মানে ল্যাপটপে তো ইউজুয়ালি আমরা ওইভাবে ইউজ টু না, যে কারণে বললাম আর কি। আমাদের এখানে যেহেতু ল্যাপটপ, তো আমাদের কাছে আসলে আলাদা কোনো কিবোর্ড নাই। আচ্ছা, যদি স্যার আমি নিয়ে আসি তাহলে কি আপনারা তাহলে পারমিট করবেন স্যার? আমাদের কোনো সমস্যা নাই। অ্যাসেসর যদি কিছু না বলে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, অ্যাসেসমেন্ট থ্যাংক ইউ স্যার। সেন্টারের সকল ক্ষমতা অ্যাসেসরের আসলে। জি জি জি। তো আনতে পারেন, আপনি লাগিয়ে ব্যবহার করা শুরু করে দেবেন। তারপরে যা বলে সেটা পরে দেখা যাবে। আচ্ছা, অ্যাসেসমেন্ট তো শনিবার সকাল 9টায় শুরু হবে, তাই তো? জি, সকাল 9টা, জাস্ট 9টায় শুরু হবে। আমার জন্য কিবোর্ড ঝামেলা করবে না, কারণ আমার তো ল্যাপটপের কিবোর্ড আমি ইউজ করি না, আমি আমার কিবোর্ড ইউজ করি, এটা আসলে অ্যাসেসর প্রবলেম করে না, আমি তো অ্যাসেসর। এখন এখন কি করবে সেটা বললাম না, সবকিছু আসলে অ্যাসেসরের উপর ডিপেন্ড করবে। আগে থেকে কোনো কিছু আসলে বলা যায় না। আমরা পাওয়ার পয়েন্ট আরম্ভ করি। হ্যাঁ, পাওয়ার পয়েন্টটা একটু আগে বলেছি, পাওয়ার পয়েন্ট আসলে খুবই সহজ। যদি আমি পাওয়ার পয়েন্টে একটা স্যাম্পল দেখে আসি। অনেক কিছু, এত নিচে যায় কেন? এখানে ছোট্ট একটা ডিজাইন আছে, দেখতে পাচ্ছি। এখানে কয়েকটা ডিজাইন একত্র করা আছে। এখানে কয়েকটা ডিজাইন একত্র করা আছে। আমার এখানে 19টা স্লাইড তৈরি করা আছে। 19টা স্লাইড যদি আপনি প্র্যাকটিস করেন, আশা করি আপনি সব কিছুই পারবেন। সো এই যে ডিজাইন বা এই যে ডিজাইন, এই ডিজাইনগুলো হচ্ছে মূলত স্লাইড মাস্টারে তৈরি করতে হয়। আমি যদি আমরা একটু পাওয়ার পয়েন্ট ওপেন করি, এই হচ্ছে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমরা চাইলে যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করতে পারি, কিন্তু
তাদের যেটা রিকোয়ারমেন্ট তা হচ্ছে এই যে ডিজাইনটা যেটা বলে দেয়া থাকবে সেই ডিজাইনটা স্লাইড মাস্টারে তৈরি করতে হবে। স্লাইড মাস্টারে তৈরি করার উদ্দেশ্যটা কি, বা স্লাইড মাস্টারে কেন ব্যবহার করি, বা স্লাইড মাস্টারটা আসলে কি, এটা আমাদের একটু জানতে হবে। এটা ভাইভাতে প্রশ্ন আসতে পারে। স্লাইড মাস্টার বা মাস্টার স্লাইড হচ্ছে এমন একটা অপশন যেখানে আপনি প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা ডিজাইন করতে পারবেন। আবার বলছি, প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদাভাবে ডিজাইন করতে পারবেন, এবং যে ডিজাইন করবেন ওই সেকশনে সবগুলো স্লাইডে একই রকম ডিজাইন থাকবে। এটা কিন্তু সেকশন ওয়াইজ। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে সেকশন ব্রেক দেখেছিলাম না, আলাদা আলাদা সেকশনের হেডার ফুটার দেওয়ার জন্য আলাদা সেকশন ব্রেক করেছিলাম। ঠিক জি স্যার। তেমনি আমরা ওই রকমই সেকশন অনুযায়ী আলাদা আলাদাভাবে ডিজাইন করতে পারি। এটা আছে কোথায়? আছে হচ্ছে আমরা স্লাইড মাইক্রোসফট এক্সেল ওপেন করে আমরা যদি ভিউতে চলে যাই, ভিউ থেকে স্লাইড মাস্টার আছে। স্লাইড মাস্টারটা এনেবল করলে আমাদের এই হোমের আগে স্লাইড মাস্টার নামক একটা মেনু চলে আসবে, এবং বাম পাশে অনেকগুলো স্লাইড ডিফল্টভাবে চলে আসবে, ব্ল্যাঙ্ক স্লাইড দেখতে পাচ্ছি। 1 নাম্বার একটা আছে স্লাইড, এটার আন্ডারে আসলে অনেকগুলো স্লাইড চলে আসছে। এইগুলো হচ্ছে মনে করি এক একটা সেকশন। এই রিলেটেড যে স্লাইড নেব আমি, এখানে যে ডিজাইন করব ওই স্লাইডে একই রকম ডিজাইন থাকবে। এই স্লাইডে যা করব, এই রিলেটেড যে কয়টা স্লাইড তৈরি করব পরবর্তীতে একই ডিজাইন থাকবে। সো যেহেতু আমরা অ্যাসেসমেন্টে বসছি, সো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা যে আছে সেকশন আছে, প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনে কাজ না করে আমরা মাদার সেকশনে কাজ করব। আমাদের যেটা মেইন কি আছে, মেইন যে সেকশন মানে মেইন যে স্লাইড, সেই স্লাইডে কাজ করব। আমি যদি একটু ক্লোজ করে আবার একটু ওপেন করি, খেয়াল করব ভিউতে যে আমরা স্লাইড মাস্টারটা ওপেন করব। স্লাইড মাস্টার ওপেন করলে এখানে কিন্তু 1 নাম্বার লেখা নাই। আমরা একটু উপরে চলে যাব, 1 নাম্বার স্লাইডটা সিলেক্ট করব। তাহলে আমাদের 1 নাম্বার স্লাইড সিলেক্ট হলো, তার মানে আমাদের মাদার স্লাইড বা মেইন স্লাইড সিলেক্ট হয়ে গেছে। এখন আসলে এই স্লাইডে যেগুলো আছে সেগুলো থাকলেও চলে, না থাকলেও চলে, আমরা কেটে দিলাম। এখন আমরা ওই ডিজাইনটা করার চেষ্টা করব। ডিজাইনে দেখতে পাচ্ছি যে এই পাশে 3টা দাগ আছে, এই পাশে 3টা দাগ আছে। সো আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা কি করব, ইনসার্ট থেকে শেপ দিয়ে আমরা সেই দাগগুলো দিয়ে দিতে পারি। আউটলাইনকে আউটলাইন করে এই 3টাকে আবার আমি কপি করতে পারি। যেহেতু 3টাকে কপি করেছি, তাই এই 3টাকে আবার আমরা অ্যালাইনমেন্ট করতে হবে। 3টা সিলেক্ট করে সে ফরম্যাট থেকে অ্যালাইন লেফট দিলেই অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেল, এবং অ্যালাইন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, এই 3টা অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেল। এই 3টাকে আবার আমি চাইলে গ্রুপ করে এই পাশে আবার নিয়ে আসতে পারি, যেহেতু একই রকম দেখতে, এবং এটা একটু মোটা আছে, এই পাশে একটু বড় করে দিতে পারি। আমরা এখানে একটু খেয়াল করি যে এই পাশে 3টা, এই পাশে 3টা একটু মোটা আছে, কিন্তু আমরা তাহলে এইভাবে তৈরি করতে পারি। এরপর আমাদের আরেকটা কাজ আছে, তা হচ্ছে এরকমভাবে একটা লম্বা দাগ আছে। হতে পারে এই দাগটা এই শেপের উপরে, হতে পারে এই শেপের নিচে। যদি নিচে থাকে তাহলে এটাকে আমরা সেন্ড ব্যাকওয়ার্ড করে দিলে এটা নিচে চলে যাবে। যেহেতু অন্য কালার তাই বোঝা যাচ্ছে না, এটা তাহলে নিচে চলে গেছে। এটার যে কালার, সেই কালারটা আমরা দিয়ে দিতে পারি। যে কালার কথা বলবে সেই কালার করে দিতে পারি। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই যে কালারটা, তারা কোনো একটা কালারের নাম বলে দিতে পারে, অথবা কোনো একটা কালারের কোড নাম্বার বলে দিতে পারে। সেম মাইক্রোসফট ওয়ার্ডেও যে শেপগুলো আছে, শেপের কালারটাও
কালারের নাম বলে দিতে পারে অথবা কালারের কোড নাম্বার বলতে পারে। যদি কোড নাম্বার বলে তাহলে আমরা কোন কালার কোড ব্যবহার করব বা কোথা থেকে কালার কোড ব্যবহার করব, সিলেক্ট করে ফিল কালার, এটা আমরা জানি। ফিল কালার থেকে মোর ফিল কালারে যদি চলে যাই, ডিফল্টভাবে স্ট্যান্ডার্ড অপশনটা আসে। এখানে আমরা কাস্টম অপশন সিলেক্ট করলে এই যে একটা হেক্সা লেখা আছে, হেক্স, এখানে যদি আমরা ওই কোডটা লিখে দিই তাহলে অ্যাকুরেটভাবে ওই কালার কোডটাই চলে আসবে। জাস্ট কোডটা লিখে ওকে করে দিলেই ওই রকমই এই কালারটা চলে আসবে। সো এই কালার কোডটা যেন আমরা সবাই পারি, ওয়ার্ডেও ঠিক একই জায়গাতেই আছে। ওয়ার্ডে যে আমরা শেপটা নেব, এটা হচ্ছে আপডেট ভার্সনগুলোতে আছে এই কোডটা, কিন্তু হ্যাঁ আপডেট ভার্সনগুলোতে আছে, ওল্ড ভার্সনগুলোতে নাই। কিন্তু আমাদের যারা যারা কোশ্চেন তৈরি করেছে তারা তো আসলে আপডেট ভার্সন ধরেই কোশ্চেন তৈরি করেছে, যার কারণে হচ্ছে এই কালারটা ফিল কালার থেকে মোর ফিল কালার এবং কাস্টম থেকে এই যেখানে সেই কোড নাম্বারটা বসিয়ে দেবেন, তাহলেই ওই কোড নাম্বার অনুযায়ী কালারটা চলে আসবে। বুঝতে পেরেছি? ফিল কালার, মোর ফিল কালার, কাস্টম, হেক্সাকোড। সো আমরা ছিলাম পাওয়ার পয়েন্টে। সো এই ডিজাইন করার পর এই কর্নারে দেখতে পাবো, এই কর্নারে 16টা বক্সের মতো আছে, 16টা বক্সের মতো আছে। দেখি আমরা তাহলে সেই বক্সগুলো তৈরি করি। আমরা কিন্তু 1 নাম্বার স্লাইডে তৈরি করছি সব, যেহেতু এর আন্ডারে বাকি সবগুলো দেখেন সবগুলোতে অটোমেটিকলি বসে যাচ্ছে, কিন্তু আমার কোনো কিছু করা লাগছে না। আমরা ইনসার্ট থেকে শেপ নেব, বক্স। এবার আমরা যেহেতু স্কোয়ার, তাই আমরা শিফট ধরে আমরা একটা বক্স তৈরি করলাম এবং এটাকে আমরা নো কালার করে দিলাম। এটাকে আমি চারটাকে আমি কপি করতে পারি। বোঝার সুবিধার্থে আমরা কি করতে পারি, একটু জুম করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে যে জুম করে নিলে। চারটাকে আমরা সিলেক্ট করি, শেপ ফরম্যাট থেকে আমরা এটাকে অ্যালাইনমেন্ট করে নিই। অ্যালাইনমেন্ট মিডল, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, এটাকে আমরা গ্রুপ করে ফেলি। জাস্ট শেপের কাজ। এটাকে আবার আমরা কপি করি, 4টা কপি হয়ে গেল। এই 4টাকে আবার আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে ফেলি, হয়ে গেল। এটাকে আমরা এখন আবার গ্রুপ করে ফেলি, তাহলে 4টা মিলে বা 16টা মিলে একটা হয়ে গেছে। এটাকে আমরা যদি কর্নারে বসিয়ে দিই তাহলে কিন্তু আসলে হয়ে যাবে। আমি বোঝানোর সুবিধার্থে একটু বড় বড় করে এই বক্সটা তৈরি করেছি, আপনারা আর একটু ছোট করে বক্সটা তৈরি করবেন, তাহলেই হয়ে যাবে। এখন যদি এটাকে আমি ক্লোজ করে দেই তাহলে আমাদের এই ডিজাইন কিন্তু আর কোনো প্রকার চেঞ্জ করা যাচ্ছে না। আমরা ভিতরে যাই লিখি না কেন, ডিজাইন কিন্তু আর চেঞ্জ করা যাবে না। আমি যদি নতুন একটা স্লাইড নেই, সেই স্লাইডে ওই ডিজাইনটা রয়ে যাচ্ছে। নতুন আমি যে সেকশনের স্লাইডই নেই না কেন, ব্ল্যাঙ্ক ফাইলই নেই অথবা টাইটেলই নেই অথবা যাই নেই না কেন, ওই ডিজাইনই থাকছে, কারণ আমি কিন্তু মাস্টার বা মেইন স্লাইডে এগুলো ডিজাইন করেছিলাম। এবারে আরেকটু দেখে আসি, যদি স্লাইড মাস্টারে এইটা না বলে, 1 নম্বর স্লাইডে এইটা না বলে শুধুমাত্র দাগ দিয়ে দেয় আমাদেরকে। দাগ কেমন, শেপ থেকে এরকম একটা দাগ দিল, এরপর একটা দাগ দিল, এরপর একটা দাগ দিল, 3টাকে অ্যালাইনমেন্ট করে দিতে বললো, ঠিক না? এইটা অ্যালাইন মিডল, অ্যালাইন ডিস্ট্রিবিউট হরিজন্টাল, এরকম দাগ দিয়ে দিতে পারে। আসলে স্যাম্পলে কেমন আসবে সেটা তো আসলে বলা যায় না, যেমনই আসুক এই শেপ দিয়েই তৈরি করতে হবে, এটা হচ্ছে কথা। যেমনটাই আসুক শেপ দিয়ে যেন আমরা তৈরি করতে পারি। এখন তার মানে এখানে কথা গিয়ে দাঁড়ালো যে মাস্টার স্লাইডে আমরা যে কাজগুলো করবো ওগুলো থিমের মতো করে কাজ করবে, অর্থাৎ আমরা যে কাজ করি প্রত্যেকটা স্লাইডেই আমাদের যে ডিফল্ট যে ডিজাইনটা ওটা প্রত্যেকটা স্লাইডে থাকবে, যেমন থিম চুজ করলে যেরকম থাকে। ডেফিনেটলি রাইট স্যার, ধন্যবাদ স্যার। ওকে।
সো যদি এই পাশে এরকম না করে, এই পাশে এরকম না করে এরকম করতে বলে, বড় ছোট ছোট, পারা যাবে না। জাস্ট দেখে দেখে স্যাম্পলে যেভাবে দেয়া আছে তারা তো একটা কোশ্চেন প্রিন্ট করে নিয়ে আসবে, সো যে কোশ্চেনটা প্রিন্ট করে নিয়ে আসবে ওটাই আমরা দেখে দেখে শেপ দিয়ে তৈরি করব, এতটুকু কাজ আমাদের। যদি বলে যে এখানে একটা পেজ নাম্বার থাকবে, এখানে একটু কাজ আছে। যদি বলে কি পেজ নাম্বার থাকবে, সো একটা শেপ নিয়ে এই কর্নার একটা পেজ নাম্বার, একটা শেপ নিলে তো জানি যে শেপের ভিতরে কোনো কিছু লেখা যায় না যতক্ষণ না পর্যন্ত আমি এডিট টেক্সট করব। রাইট বাটনে ক্লিক করে এডিট টেক্সট করলে এখন এখানে লেখার মতো অপশন দেখানো, যে কার্সর আমাদের লাফাচ্ছে। এবার আমরা কি করব, ইনসার্ট থেকে এই যে অপশন যেটা আছে ওয়ার্ড আর্টের পাশেই, এটা হচ্ছে স্লাইড নাম্বার। নিচে কি কি আছে, অবজেক্ট, উপরে কি আছে, ডেট অ্যান্ড টাইম। আমাদের আসলে যেটা ইনসার্ট করতে বলবে আমরা যেন সেটাই ইনসার্ট করতে পারি। আছে হচ্ছে ইনসার্টে, ইনসার্ট থেকে স্লাইড নাম্বার একটা ক্লিক করলেই একটা হ্যাশ চিহ্ন আসবে, তেমন কিছু আসে না, শুধুমাত্র হ্যাশ চিহ্ন আসে। হ্যাশ চিহ্ন আসলে আমাদের কাজ শেষ। আমরা স্লাইড মাস্টারকে অবশ্যই ক্লোজ করতে হবে। দেখেন এখন তাহলে 1 নাম্বার স্লাইড, পরেরটাতে 2 নাম্বার স্লাইড, পরেরটাতে 3 নাম্বার স্লাইড, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে স্লাইড নাম্বারটা অটোমেটিকলি আপডেট হচ্ছে। ওকে, সো এই হচ্ছে আমাদের স্লাইড মাস্টারের একটা ডিজাইন। এখানে যদি আমাদের ডেট অ্যান্ড টাইম নিয়ে আসতে বলে, সেম একই অবস্থা। আমরা সেই ভিউতে যে স্লাইড মাস্টার থেকে যে শেপটা আনতে বলবে আমরা সেই শেপটাই নিয়ে আসব, নিয়ে এসে আমরা হচ্ছে এডিট টেক্সট, ইনসার্ট, ডেট অ্যান্ড টাইম, কোনটা চাইবে মনে করে এটাই লিখে দিলাম। এগুলো কিন্তু খুবই সহজ বিষয়, এগুলো আপনারা সবাই আশা করি পারেন। এভাবে আমরা স্লাইড মাস্টারে ডিজাইন করব। ডিজাইনটা করার পরে আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, আমরা ডিজাইন করে আমরা আমাদের স্লাইড অনুযায়ী আমরা কাজ শুরু করে দিই, কিন্তু কাজ শুরু করলে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে আমি যখন স্লাইড মাস্টারকে ক্লোজ করে দিই তখন পরের সব কাজ চলে যায়, প্রথম স্লাইডের কাজটা শুধুমাত্র থেকে যায়। সো অবশ্যই স্লাইড মাস্টারকে ক্লোজ করতে হবে, ক্লোজ করে আমাদের নর্মাল নিয়ে আসতে হবে। এরপরে আমাদের স্লাইডের কাজ আরম্ভ করতে হবে। কোশ্চেনে বলা থাকবে 1 নাম্বার স্লাইড মানে টাইটেল স্লাইড, আমাদের 1 নাম্বার স্লাইড যেটা লেখা আছে ফার্স্ট স্লাইড, যেটা স্লাইড মাস্টার সেটা কিন্তু আলাদাভাবে দেয়া থাকবে, এটা স্লাইড মাস্টার ডিজাইন। এবং 1 নাম্বার স্লাইডে কি হবে সেটা বলা থাকবে। কোশ্চেনে সেটা স্যাম্পলে একরকম দেয়া থাকবে, স্পেসিফিকেশনে বা নিয়ম কানুনে অন্যরকম ভাবে দেয়া থাকবে। তার মানে আপনি যদি শুধুমাত্র স্যাম্পল দেখেন তাহলেই আসলে সেটা সমাধান করা যাবে না। অবশ্যই আপনাকে স্পেসিফিকেশন অথবা নিয়ম কানুনগুলো দেখতে হবে। সো স্পেসিফিকেশনে বলে দেবে যে একটা পিকচার ইনসার্ট করতে হবে, পিকচারের কোন সাইজ হবে সেটা তারা বলে দেবে, এবং একটা ওয়েলকাম লিখতে হবে, ওয়েলকামেও কোন ফন্ট হবে কোন সাইজ হবে সেটা বলে দেবে, নাম লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে, এটারও ফন্টের নাম এবং ফন্ট সাইজটা বলে দেবে। দেখি আমরা তাহলে কিভাবে তৈরি করি। আমরা ইনসার্ট থেকে একটা পিকচার ইনসার্ট করব, মনে করে এই পিকচারটা নিয়ে নিলাম। সেই পিকচারে একটা সাইজ তারা বলে দেবে, পিকচারের একটা সাইজ। আমরা তো সাইজ আমরা পরিবর্তন করলে অলরেডি পারি, পিকচার ফরম্যাট থেকে এখান থেকে একটা সাইজ বলে দেবে, সেই সাইজ আমরা সাইজ মতো বসিয়ে দেব। লিখতে বলবে ওয়েলকাম। এগুলো কিন্তু 1 নাম্বার স্লাইডে হচ্ছে, মাথায় রাখতে হবে। স্যার জি
ওনারা কি আমাদেরকে কি পিকচার কি ইন্ডিকেট করে দিবে যে এই পিকচারটাই লাগবে, না, নাকি আপনি আমাদের আপনি আপনার মতো করে পিকচার করবেন। যদি আপনার কম্পিউটারে কোনো পিকচার না থাকে, জি জি কম্পিউটারে পিকচার থাকবে এমনটা তো কোনো কথা নাই। যদি পিকচার না থাকে তাহলে আপনার ডিফল্ট স্ক্রিনশট নেওয়ার জন্য তো স্নিপিং টুলস আছেই। এটা জি দিয়ে স্যার। এটা দিয়ে আপনি একটা স্ক্রিনশট নেবেন, ওকে স্যার, এইটা ক্লিয়ার স্যার। এখানে ইনসার্ট করে দেবেন। এটাই ওয়ান কাইন্ড অফ পিকচার, কোনো সমস্যা নাই। ওকে স্যার, জি ওকে, আসসালামু আলাইকুম। সো আমাদের তাহলে একটা টেক্সট বক্স নিয়ে এখানে লিখে দিলাম ওয়েলকাম। এই ওয়েলকামের কোন ফন্ট হবে সেটা তারা বলে দেবে, এবং কোন সাইজ হবে কি হবে সেটাও তারা বলে দেবে, এবং এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করতে বলবে। সেই সাথে আরও টেক্সট বক্স নিয়ে আপনার নাম লিখতে বলবে। এটারও কোন ফন্ট হবে সেটাও তারা কিন্তু বলে দেবে। এখন ভাষাগত কিছুটা চেঞ্জ হতে পারে। যেটা ফার্স্ট স্লাইড এটা হচ্ছে আমার টাইটেল স্লাইড, মাথায় রাখতে হবে। টাইটেল স্লাইডের এটা হচ্ছে টাইটেল, এইগুলো হচ্ছে সাবটাইটেল। আর এর পরের যে স্লাইডগুলো আছে, এর পরের যে স্লাইডগুলো আছে সেই স্লাইডের যেটা হেডিংস, এটা হচ্ছে ওই টাইটেলের সাবটাইটেল বা ওই সাব সাব স্লাইডের টাইটেল। সো এবং এর পরে যে লেখাগুলো থাকবে সেগুলো হচ্ছে আদার্স টেক্সট বা বডি টেক্সট হিসাবে লেখা থাকবে। যাই লেখা থাকুক, আদার্স টেক্সট অথবা বডি টেক্সট হিসাবে লেখা থাকবে। সো আমরা যদি একটু খেয়াল করি যে ফার্স্ট স্লাইডে যদি আমাদের এরকম থাকে, সেকেন্ড স্লাইডে আমাদের কম্পিউটার অপারেশন লেভেল 3 বা এই জাতীয় কিছু একটা লেখা থাকতে পারে, বা ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, এবং এখানে ছোট্টখাটো একটা অ্যানিমেশন দিতে বলতে পারে। সো এটা কিন্তু আমরা খুব সহজেই পেরে যাব যে কোনো একটা কিছু লিখা, মনে করি লিখা কম্পিউটার অপারেশন লেভেল 3। এবং টাইটেল তো কোন ফন্ট কোন কি সেটা তো অলরেডি বলবেই। এখানে ছোটখাটো একটা অ্যানিমেশন দিতে বলে যেন প্রত্যেকটা ক্যারেক্টার মুভমেন্ট হয়। আমরা জানি যে অ্যানিমেশনগুলো এভাবে দিলে সবগুলো একসাথে হয়েছে, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু হয় নাই। এটা দিলে সবগুলো একসাথে হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু হচ্ছে না। সো আমাদের এমন একটা স্লাইড চুজ করতে হবে যেন প্রত্যেকটা ক্যারেক্টার একসাথে, বা প্রত্যেকটা স্লাইড আলাদা আলাদাভাবে অ্যানিমেশন হয়। এক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে নাই বাউন্স কোথায়, এটা দিয়ে দিতে পারেন। ওয়েবটা দিলে সবগুলো স্লাইড একটা একটা করে মুভমেন্ট হয়। আপনারা চাইলে এই ওয়েবটা দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নাই। আরেকটা স্লাইড ছিল যে একটা একটা করে ক্যারেক্টার উপর থেকে নিচের দিকে পড়ে, ওটা যেন কোনটা, এখানে জাস্ট একটা আছে আর কি। যাক, ওটা জাস্ট অ্যানিমেশন। সো এটাকে চাইলে আমরা এই যে অ্যানিমেশনটা নিয়েছি, অ্যানিমেশনটা একটু বড় করে দিতে পারি, তাহলে আমাদের অ্যানিমেশনটা আরেকটু বেশি হবে, আর একটু ভালো দেখা যাবে, কোনো সমস্যা নেই। এইরকম একটা ইনফোগ্রাফিক্স আঁকানো আসতে পারে, এরকম একটা ইনফোগ্রাফিক্স আঁকানো আসতে পারে। এটা আমরা দুইভাবে তৈরি করতে পারি, একটা হচ্ছে শেপ দিয়ে, একটা হচ্ছে চার্ট দিয়ে। আমি চার্টেরটাই দেখাচ্ছি, কারণ চার্টেরটা হচ্ছে খুবই সহজ। এটা আসলে চার্টের মতো যদি দেখা যায় চার্ট, তাহলে আমরা এটা চার্ট দিয়ে তৈরি করতে পারি। এটা কি দিয়ে তৈরি করতে হবে সেটা আসলে কোথাও লেখা নাই, এটা তৈরি করতে হবে সেটা শুধুমাত্র লেখা আছে।
তো আপনি যাই দিয়ে তৈরি করেন না কেন, অ্যাসেসর আসলে কেটে দেবে না। কিভাবে তৈরি করব আমরা, সেকেন্ড স্লাইডে যদি যাই, এগুলো আমরা কেটে দেই। ইনসার্ট থেকে আমরা যদি একটা চার্টে চলে যাই এবং চার্ট থেকে পাই চার্টে যাই, পাই চার্টে ওকে করে দিলাম। স্যাম্পলটা একটু দেখে আসি, যদি এইরকম আছে তার মানে আমাদের নর্মাল পাই চার্টটা নেওয়া যাবে না, আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে কাটে কেন আবার, চার্ট থেকে পাই চার্ট ডোনাট চার্ট নিতে হবে আমাদের। ডোনাট চার্ট নিলে ওই রকমই চলে আসবে। অবশ্য আমাদের অপশন ছিল দুইটা, এখানে চলে আসছে চারটা। যেহেতু চারটা অপশন চলে আসছে, আমাদের তাহলে এই সাথে যে এক্সেল ফাইলটা ওপেন হয়েছে, এই এক্সেল ফাইলটা তাহলে দুইটাকে ডিলিট করে দেই, তাহলে আমাদের দুইটা অপশন চলে আসছে। এডিট ডাটাতে গেলে সেই এক্সেল ফাইলটা আবার চলে আসবে। এবারে আমাদের অপশনে বলে দেওয়া থাকবে কোনটা কত পার্সেন্ট, 80%, 30%, 65%। সো আমরাও কিন্তু তাহলে এভাবেই তৈরি করে ফেলতে পারি। 80 নিচে 20। যদি কালার পরিবর্তন করার কথা বলা হয় তাহলে হচ্ছে এখান থেকে আমরা চাইলে কালারটাকেও পরিবর্তন করে দিয়ে দিতে পারি। এই সেলস যে লেখাটা আছে আমরা কিন্তু এখান থেকে চাইলে চার্চের টাইটেলটা উঠে ফেলতে পারি, এটা উঠে ফেলতে পারি। এটাকে যদি আমরা একটু ছোট করি হয়ে যাবে, এবং এটাকে আবার কপি করতে হবে, এটাকে আবারও কপি করতে হবে। একটা স্লাইডে তিনটা যেন চলে আসে। সো যদি আরও ছোট করার দরকার হয় আরেকটু ছোট করে ফেলি এবং তিনটাকে আবার আমরা অ্যালাইনমেন্টগুলো ঠিক করে ফেলি। এবার হচ্ছে এইটার পালা। এটা যদি আমরা আবার চার্টে চলে যাই, এডিট ডাটাতে চলে যাই, আমাদের নাম্বারগুলো জাস্ট একটু চেঞ্জ করতে হবে। এখানে যে 30% আছে তার মানে আমাদের এই ভ্যালুটা হবে 30%, এই ভ্যালুটা হবে 70%। লিখে ফেলি 30/70, অটোমেটিকলি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এটাও 65/35%। তাহলে কিন্তু আমাদের এটা তৈরি করা হয়ে গেছে। এবারে যদি বলে যে ভেতরে ওই লেখাগুলো লিখে দিতে হবে, সো আপনি তো চাইলে একটা টেক্সট বক্স নিয়ে খুব সহজ করেই 80% লিখে দিতেই পারেন। এটা নিয়ে তো আসলে কোনো সমস্যা থাকার কথা না। 80%, 30%, 65%। এখন এই যে এইটা পরিবর্তন করার সাথে সাথে যে এই ভিতরে লেখাটা পরিবর্তন হবে এরকম কোনো কিছু কোথাও লেখা নাই। এটা যে অটোমেটিকলি চেঞ্জ হবে এরকম কোনো কিছু কোথাও লেখা নাই। যেহেতু কোথাও লেখা নাই তার মানে এটা আসলে ওইরকম যে করতে হবে সেটাও আসলে ম্যান্ডেটরি না। আমি যতটুকু দেখিয়েছি এতটুকু তৈরি করলেই হবে। তবে এর সাথে এর যেটা নাম সেই নামটা যেন অবশ্যই থাকে। এর নামটার কোন ফন্ট হবে, কোন সাইজ হবে সেটা কিন্তু তারা বলে দেবে, সেই সাইজ অনুযায়ী যেন নামটা থাকে। এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। বলুন, এটা কি বেশি কঠিন মনে হয়েছে? না স্যার। পারা যাবে এরকম যদি আসে? জি স্যার, পারা যাবে। স্যার ইনশাআল্লাহ পারা যাবে। যদি এইরকম আসে তাহলে এটা আবার কি? এখানে বোধহয় ওই একটা অংশ বোধহয় ফিল কালার নাই নাকি? ফিল কালার নাই। হ্যাঁ, একটা অংশে ফিল কালার নাই এরকম করে দিলেই আসলে- হয়ে যাবে, তাই না? কিন্তু এরকম আসলে আবার করা যায় তো, শেপ কেটে এটা হচ্ছে টিপ দিয়ে দেওয়া যায়। সো এটা তো আমরা করলাম চার্ট দিয়ে, এটা তাহলে আমরা শেপ দিয়ে করে ফেলি একবারে। আমরা যদি
শেপ দিয়ে সিম্পল এই শেপটা নেই, এই যে এখানে ব্লক আর্ক একটা শেপ আছে, এই শেপটা শিফট চেপে ধরে আমি এই শেপটা তৈরি করলাম, এতটুকু এনাফ। এই পাশ দিয়ে হচ্ছে আমি এটাকে চিকন করতে পারি, কোথাও থেকে শুরু হবে সেটা বলে দিতে পারি, এই যে হলুদ যে চিহ্নটা, আর এটা দিয়ে আমি গোল করতে পারি একদম। আমার দরকার এতটুকু, এতটুকু রেখে দিলাম, কোনো অসুবিধা নেই। এটাকে মাঝামাঝি পর্যায়ে নিলাম এবং এটাকে আমরা এতটুকু পর্যন্ত রেখে দিলাম, শেষ। আরেকটা কপি করলাম, আরেকটা কপি করলাম, এটাকে আমরা একদম মিলিয়ে দিলাম। এটাই কিন্তু অন্য কালার হবে। এখন এই পাশে আবার আরেকটা অ্যারো চিহ্ন আছে, সো ওই অ্যারো চিহ্নটা আমরা কিন্তু সেই ইনসার্ট থেকে নিয়ে নিতে পারি। কোন অ্যারো চিহ্ন এটা? এটা হচ্ছে আমাদের এই অ্যারো চিহ্নটা। এখন যদি আপনি কালারিংটা ভিন্ন কালার ব্যবহার করেন, তাহলে এই যে এখানে পয়েন্ট আছে, যে পয়েন্টটা যুক্ত আছে, আমি জুম করছি সহজে বুঝতে পারি, যে পয়েন্টিংটা আছে সেই পয়েন্টিংটা কিন্তু একটু ভালোভাবে আসলে মেশাতে হবে, না হলে কিন্তু কালারিং আমি যদি আউটলাইনটা উঠিয়ে দেন আসলে মিশবে না। সো এই বিষয়টা আমাকে একটু জুম করে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। কোশ্চেনে বলা থাকবে যে এক একটা এক এক রকমের কালার দিতে হবে, এক একটা এক এক কালার দিতে হবে। সো আপনি চাইলে কিন্তু এটা মিলিয়ে দেওয়ার পর কালারিংটা পরিবর্তন করতে পারবেন। এটাকে আপনি অন্য একটা কালার করে দেবেন, এটাকে আরেকটু মিশিয়ে দিলেন যেন এর ভিতরে যে যা লেখাগুলো আছে সেই লেখাগুলো আপনি লিখে দিতে পারেন। যেহেতু আমি বুঝতে পেরেছি মিলেছে এটার সাথে এটা। জি স্যার। স্যার শেপ কপি করার কমান্ডটা যদি একটু বলতেন। শেপকে কপি করা কমান্ড, খুবই ভালো একটা কথা বলেছেন। এই যে একটা শেপ, কন্ট্রোল অল্টার ধরলে দেখেন এই যে প্লাস চিহ্ন চলে আসছে, কন্ট্রোল এবং অল্টার একসাথে চেপে ধরলে। এখন আমি মাউস চেপে ধরে এটাকে অন্য জায়গাতে নিয়ে ছেড়ে দিলাম, কপি হয়ে গেছে, কন্ট্রোল এবং অল্টার। ওকে। আবার আরেকভাবে করা যায়, তা হচ্ছে এই পুরো একটা শেপ আছে না, এই যে এইটা দিয়ে এই শেপকে আবার কাটা যায়, ওভাবে কিন্তু এটাও তৈরি করা যায়। যেভাবে আপনি সহজ মনে করেন আপনি সেভাবে করবেন, কোনো প্রকার সমস্যা নেই। যেভাবে করবেন সেভাবে আসলে অ্যান্সার হবে। এইরকম যদি কিছু আসে তাহলে এইটা কি আয়, কিসের মতো দেখতে এটা বলেন তো? থার্মোমিটার মতো স্যার। এটা ফানেলের ফানেলের মতো দেখতে, ফানেল ফানেল। এক একটা ফানেলের মতো দেখতে। তো যদি এরকম কিছু আসে তাহলে যদি এরকম কিছু আসে তাহলে আসলে কি হবে? তাহলে এটা আমাদের খুব সহজেই তৈরি করতে হবে। কিভাবে আমরা তৈরি করব? আমরা যদি এখানে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি যে এখানে একটা শেপ আছে, এখানে আর একটা শেপ আছে, দুইটা শেপকে কিন্তু তারা যুক্ত করছে। সো এটা তৈরি করতে হলে আমাদের এই শেপগুলোকে যুক্ত করা শিখতে হবে। আমি একটু বড় করে তৈরি করছি যেন আপনারা বুঝতে পারেন সহজেই। শিফট চেপে ধরে রাউন্ড করলে একদম রাউন্ড হবে, এটা আমরা জানি। এটাকে আমরা ফিল কালারকে নো কালার করে দিলাম। আরেকটা শেপ নেব, তা হচ্ছে শেপ থেকে এই শেপটা, দুইটাকে
যদি আমরা অ্যালাইনমেন্ট করি, মাঝামাঝি পর্যায়ে চলে আসছে। এই শেপের একটু যদি খেয়াল করি, শেপের এই যে হলুদ যে আইকনটা আছে এটা ধরে এদিকে নিয়ে আসলে একদম গোল হয়ে যায়। এই শেপ আর এই শেপ দুইটা সিলেক্ট করার পর শেপ ফরম্যাট থেকে মার্জ শেপ নামক একটা অপশন আছে। এটা মাইক্রোসফট অফিসের আপডেট ভার্সনগুলোতে শুধুমাত্র আছে, লোয়ার ভার্সনগুলোতে মার্জ শেপ অপশনটা নেই। এখান থেকে আমরা কি করব, ইউনিয়ন করে দেব, তাহলে দুইটা মিলিয়ে একটা শেপে কনভার্ট হয়ে যাবে। এটাকে আমরা নো কালার করে দিলাম। দেখেন আমাদের কিন্তু এখন একটা বড় শেপটা হয়ে গেছে। আমরা চাইলে এটাকে কপি করে রেখে দিতে পারি। এখান থেকে আমাদের আরেকটা করতে হবে। কীভাবে আমরা করব, শেপ থেকে এই শেপটা, এটা আবার আমি গোল করে দিলাম। আর হচ্ছে এই শেপটা, এটাকে আমি রাউন্ডেড করে দিলাম। দুইটাকে আমি, এটা তো না, মিডল না, সেন্টার করে দিলাম এবং এটাকে আমি ইউনিয়ন করে দিলাম। আবার এখানে আমাদের করার পালা। এখানেও কিন্তু অ্যালাইনমেন্ট, সেন্টার, কি করতে হবে, ইউনিয়ন। আবার নিতে হবে আরেকটা, এইটা। এখন শেপগুলোকে ভিন্ন ভিন্ন কালার করে দিলেই আসলে হয়ে যাবে। আমি আপনাদের বোঝানোর জন্য একটু বড় বড় করে তৈরি করেছি, আপনি আপনার সাইজ মতো সুন্দর করে তৈরি করে দেবেন, তাহলে হয়ে যাবে। এখানে কিছু পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজের দিকটা একটু খেয়াল রাখবেন, যে যেটা 80% বলা আছে সেটা একটু বড় রাখবেন, যেটা 50% বলা আছে সেটা মাঝামাঝি রাখবেন, যেটা 70% বলা আছে সেটা সেটা এই পর্যন্ত রেখে দেবো, যেন এটা অ্যাকুরেট 70%ই হতে হবে এমনটা কিন্তু না, অনুমানের ভিত্তিতে। এই শেপগুলোর মধ্যে কি স্যার আমাদের কি কোনো রিকোয়ারমেন্ট দিতে পারে যে মানে না, কোনো Okay, sir. কোনো কোনো রিকোয়ারমেন্ট, স্যাম্পলে যেভাবে দেওয়া আছে সেভাবে আপনি তৈরি করবেন। ওকে স্যার, সালাম। এবং মূলত আপনার যে শেপগুলো আছে সেই শেপগুলোকে আপনি হচ্ছেন এই মার্জ করতে পারেন কিনা সেই বিষয়গুলো দেখাটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। বুঝতে পেরেছি? পারা যাবে? জি স্যার, ইনশাআল্লাহ পারা যাবে স্যার। এর ভিতরে লেখাগুলো কিন্তু একটা টেক্সট বক্স নিয়ে সেভাবে আমরা লিখে দেব। এর পরের পালা হচ্ছে ইকুয়েশন অ্যান্ড সিম্বল। ইকুয়েশন অ্যান্ড সিম্বল, ছোট্ট একটা ইকুয়েশন দেয়া আছে এখানে। সো ওই রকম ইকুয়েশন আমরা তৈরি করে ফেলবো। ইকুয়েশন তো আমরা তৈরি করতে পারি মোটামুটি, ম্যাক্সিমাম কিন্তু আমরা ইকুয়েশন তৈরি করতে পারি। সো ইকুয়েশনে ক্লিক করলে ইকুয়েশন নামক যে একটা মেনু চলে আসবে, এখান থেকে আমরা এই ফাংশনগুলো ব্যবহার করে, সিম্বলগুলো, অপারেটরগুলো ব্যবহার করে আমরা এরকম একটা ইকুয়েশন তৈরি করতে পারবো। তবে যদি আপনি সময় বাঁচাতে চান, হুবহু এইরকমই একটা টেমপ্লেট বা স্যাম্পল আমাদের ইকুয়েশনের মধ্যে দেয়া আছে। হুবহু ওই রকমই একটা টেমপ্লেট আমাদের ইকুয়েশনের মধ্যে দেয়া আছে অলরেডি। আপনি চাইলে এটাও নিয়ে নিতে পারেন। হুবহু ওই রকমই একটা স্যাম্পল আমাদের ইকুয়েশনের মধ্যে দেয়া আছে, জাস্ট আলফার জায়গায় বিটা, কসের জায়গাতে সাইন, ট্যান, বিভিন্ন কিছু চেঞ্জ করা। আপনি চাইলে এটাও করতে পারেন, অথবা চাইলে আপনি ইকুয়েশন থেকে এটা ম্যানুয়ালি তৈরি করতে পারেন। ম্যানুয়ালি তৈরি করতে গেলে আসলে একটু সময় লাগবে, আর এখান থেকে নিয়ে আসলে আপনার সেই সময়টা কম লাগবে। একটা স্যার ক্লিক করলে সেটা একটা চলে প্রশ্ন, আসবে। বলেন।
স্যার এখানে যে আরো কিছু যে স্যার চিহ্ন আছে, যেমন এন এর এবং এক্স এর মাঝামাঝি যে চিহ্ন, স্যার এটা কি আমরা কোনো কি এর মাধ্যমে দিতে হবে, না আমাদের ওই ইনসার্ট আইকন থেকে আনতে হবে? কোনটা? যেমন কজের পরে স্যার এন আলফা এক্স, এইটা? এন, এ তো পাই। জি জি পাই, সরি স্যার, হ্যাঁ স্যার এই পাই এটা কি আমাদেরকে পাই এখানে তো আমাদের এই যে এখানে আছে পাই, আমাদের এখানে, আইকন থেকে দিতে হবে? আমাদের এখান থেকে সিম্বলে পাই আছে, জি সিম্বলে। আমাদের এখানে এই যে ওকে পাই স্যার, আছে অলরেডি। এখান থেকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পাই। ওকে স্যার, সো ওকে। এটা ম্যানুয়ালি তৈরি করতে গেলে আসলে খুঁজে বের করা একটু সময়ের ব্যাপার। সহজ হবে হচ্ছে আপনি যদি এখান থেকে ডাইরেক্ট এটা নিয়ে নেন, আপনার কোনো ঝামেলা নাই। ওকে, জি স্যার, ওকে। এর পাশাপাশি কিছু সিম্বল ইনসার্ট করতে বলবো, এরকম কিছু সিম্বল ইনসার্ট করতে বলবো। আমরা তো এটাও জানি যে এটাও আছে কোথায়, সিম্বলের মধ্যে আছে। ইনসার্ট থেকে সিম্বল তো ডিসেবল হয়ে আছে। এই সিম্বলকে এনেবল করব কিভাবে? সিম্বলটা ক্লিক করলে তো একটা সিম্বলের বক্স চলে আসবে, সেখান থেকে সিম্বলটা ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে সিম্বলগুলো ইনসার্ট হয়ে যাবে। এটা আমরা জানি, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা অনেকে সিম্বল ইনসার্ট করেছি। বাট পাওয়ার পয়েন্টে এসে সিম্বলটা ডিসেবল হয়ে আছে, সিম্বল কিন্তু অ্যাক্টিভ নাই। কেন অ্যাক্টিভ নাই? কারণ সিম্বলটা বসবে কোথায় ওই জায়গাটা সিম্বলে পাচ্ছে না। টেক্সট বক্স নিলেই হবে। যদি আমরা একটা টেক্সট বক্স নেই তাহলেই আমাদের সিম্বলটা অ্যাক্টিভ হয়ে যাবে। যখন একটা টেক্সট বক্স নেব তার মানে আমাদের লেখা বসার একটা জায়গা চলে আসছে, তখন আমাদের সিম্বলটা অটোমেটিকলি চলে আসবে। এখান থেকে আমাদের ওই সিম্বলগুলো একটা একটা করে খুঁজে বের করে ইনসার্ট করতে হবে। সিম্বলগুলো একটা একটা করে, এখানে অনেক অনেক সিম্বল আছে, সিম্বলগুলো একটা একটা করে খুঁজে বের করে সেগুলোকে ইনসার্ট করতে হবে। বুঝতে পেরেছি? এখন যেহেতু আমাদের ল্যাবে ম্যাক্সিমামই সেই অ্যাসেসমেন্টগুলো হয়, তাই এই যে রিসেন্ট সিম্বল ইউজে ওই সকলগুলো থাকার কথা। যদি থাকে তাহলে আপনার ভাগ্য ভালো, যদি না থাকে তাহলে আসলে একটা একটা করে খুঁজে বের করা ছাড়া কোনো উপায় নাই। সকালে গিয়েই খুঁজে আগে করে ফেলবো, সমস্যা হ্যাঁ, কি? করেন, তাতেও কোনো সমস্যা নাই। সকালে গিয়ে খুঁজেই এগুলো আপনারা রিসেন্ট ইউজে রেখে দেবেন, অ্যাসেসমেন্টের সময় আপনি সহজে সেটা তৈরি করতে পারবেন। যেমন আমরা যদি একটা ছবি, তারপরে 4টা পিডিএফ ফাইল যেগুলো আমাদের মেল এর জন্য, গুগল ফর্মের জন্য দরকার, তারপরে এই যে এই চিহ্নগুলো, এগুলো যদি আমরা আগে থেকে মানে অ্যাসেসমেন্টে বসার আগে থেকে যদি এগুলো আমরা ডেস্কটপে রাখি, কোনো প্রবলেম হবে স্যার? মানে আমরা পিডিএফ রেডি করে রাখলাম, আমরা শুধু কাজ করার সময় যেমন আপনার গুগল ফর্মে যে আমরা কাজ করবো ওই সময় তো আমাদের পিডিএফ ফাইলগুলোর প্রয়োজন, পিডিএফ ফাইল মার্জ করার জন্য এবং না, আপলোড করার জন্য। এটা করা যাবে না, কারণ আপনাকে বলবে, ইনস্ট্রাকশন ছাড়া তো আসলে কাজ করা যাবে না। আপনাকে কোন ইনস্ট্রাকশন দেবে এটা তো আপনি জানেন না। আচ্ছা আচ্ছা, তাহলে পিডিএফ ফাইলের ক্ষেত্রেও কি স্যার ইনস্ট্রাকশন দিবে, মানে যে হ্যাঁ এই হ্যাঁ, ফাইলটাকে ইউজ ইনস্ট্রাকশন করে? দেবে। ইনস্ট্রাকশন যে ডাটাগুলো আছে, আপনি কিসের ডাটা তৈরি করবেন, কোন ডাটা দিয়ে আপনি পিডিএফ ফাইল তৈরি করবেন, সেই ডাটাগুলো যদি লেখা থাকে তাহলে ও আচ্ছা, ঠিক আছে স্যার, মানে আগে থেকে আসলে ধন্যবাদ। কোনো কিছু করার কোনো উপায় নাই। ওকে স্যার, কোশ্চেনে যা বলা থাকবে হুবহু ওইটা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ওকে স্যার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সেভাবে কাজ করব। সো আমাদের এই সিম্বল পিকচার তাহলে আমরা এখন ইনসার্ট করতে পারবো। একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে নামগুলো, টাইটেলগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকটাতে যেন সেম হয়, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। একটা সিম্পল ডায়াগ্রাম আছে, এটা কি দ্বারা তৈরি করতে হয় এটা আমরা কিন্তু সবাই জানি, ঠিক না? আমরা একদম সিম্পল একটা ডায়াগ্রাম স্মার্ট আর্ট দিয়ে তৈরি করতে পারি। স্মার্ট আর্টের আমাদের হচ্ছে এই যে একটা আছে, এইটা যদি আমরা নেই, হুবহু কিন্তু ওই রকমই একটা ডায়াগ্রাম চলে আসছে। হুবহু দেখেন, এখানে যেমনটা দেয়া আছে
হুবহু ঠিক তেমনটাই অলরেডি চলে আসছে। এখন আমাকে এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। এটাকে সিলেক্ট করলেই স্মার্ট আর্ট ডিজাইন থেকে এটাকে সিলেক্ট করে দিলাম, একটু অ্যাঙ্গেল হয়ে গেল, কালার মোড থেকে কালারফুল করে দিলাম, কালারিংও হয়ে গেল, ঠিক না? আমাদের এটা ছিল। সো আমাদের এখানে ভিতরে তাহলে যা যা লেখা থাকার কথা সেই লেখাগুলো আমরা বি সি, B1, B2, C1, C2 লেখার তো জায়গা নেই আমাদের, এখানে তো C2 লেখার একটা জায়গা থাকার কথা। সো আমাদের তাহলে এটা কি করতে হবে, আমাদের C2টা ইনসার্ট করতে হবে। C2 ইনসার্ট করে আমরা কীভাবে, C1 এর পর একটা ইন্টার দিলেই C2টা চলে আসবে, একটা ঘর চলে আসবে, সেখান থেকে আমরা C2 লিখে দিতে পারি। খুবই সহজ, জাস্ট ক্লিকের কাজ। যদি এটা না আসে, এইটা আসে, তাহলে এটাও একটা সিম্পল ডায়াগ্রাম, যেখানে আমরা জানি যে আমাদের কম্পিটেন্ট হতে হলে এই তিনটা বিষয় আমাকে জানতে হবে। আমাদের নলেজ থাকতে হবে, আমাদের স্কিল থাকতে হবে, এবং আমাদের অ্যাটিটিউড ভালো থাকতে হবে। আমাদের অ্যাটিটিউড ভালো থাকতে হবে, নলেজ, এটাও অ্যাটিটিউড, এটা হচ্ছে কম্পিটেন্সের একটা পার্ট। সো আমাদের এটাও কিন্তু সেই কোথায় আছে, স্মার্ট আর্টেই আছে। স্মার্ট আর্টে আছে। স্মার্ট আর্ট থেকে আমাদের যদি কি দেখবো আমরা, আমরা যদি এই যে রিলেশন থেকে ফানেল টাইপের কিছু একটা আছে, ওপেন করলাম, লেখা চলে আসলো। এখানে কি লেখা আছে আমাদের দেখে ওটা লিখে, এখানে লেখা আছে নলেজ। আমরা এখানে লিখে দিলাম নলেজ, KNOWLEDZ, নলেজ। তারপর হচ্ছে এখানে লেখা আছে কি অ্যাটিটিউড, এখানে আছে স্কিল, এবং শ্বাসে হচ্ছে কম্পিটেন্সি। নলেজ, স্কিল, অ্যাটিটিউড মিলে হচ্ছে কম্পিটেন্সি। আমরা কিন্তু খুব সহজেই এটা তৈরি করে ফেলতে পারি। পারা যাবে। জি স্যার, পাওয়া যাবে। যদি এইরকম কিছু আসে, তাহলে এখানেও কিন্তু নলেজ, স্কিল, অ্যাটিটিউড আছে নাকি? এখানেও নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড আছে। এটাও আছে স্মার্ট আর্টে, এটাও আছে। স্মার্ট আর্টে তাহলে এটাও থাকার কথা। দেখি স্মার্ট আর্টে আমরা আগের বারের মতোই যদি রিলেশনে যাই, ফানেলের পাশেই কিন্তু গিয়ার আছে, সবই আছে, কিন্তু কোথায় আছে সেটা আমাদের একটু কষ্ট করে খুঁজে বের করা লাগে শুধুমাত্র, তাহলে হয়ে যায়। সো যদি 3 কালার করতে বলে, তাহলে আমরা কালারফুলটা জাস্ট চুজ করে দেবো, 3 কালার হয়ে যাবে। এখানেও কোথায় কি লেখা আছে সেগুলো আমরাকে লিখে দিতে পারবো। লেখাগুলো দেখি, আসলে সময় নষ্ট করছি না, কারণ আরও অনেকগুলো দেখাতে হবে। জাস্ট নিয়ে আসতে পারলেই এখান থেকে আমরা সেগুলো তৈরি করতে পারবো। এইরকম যদি কিছু একটা সেলস রিপোর্ট বের করতে বলে, তাহলে সেলস রিপোর্ট তৈরি করতে হবে, একটা সেলস রিপোর্ট তৈরি করতে হবে। সো সেলস রিপোর্ট তৈরি করতে হলে এটা তো চার্ট থেকে তৈরি করতে হবে, এটা আমরা বুঝতেই পারছি, চার্ট থেকে তৈরি করতে হবে। সো আমরা তাহলে চার্ট থেকে আমরা এটা তৈরি করে ফেলি। ইনসার্ট থেকে চার্ট, চার্ট থেকে পাই চার্ট, পাই চার্টের পাশে দেখব যে এখানে 3D পাই চার্ট আছে, ওকে করে দিলাম, 3D পাই চার্ট চলে আসবে। মাহফুজ ভাই, আমি আমি ক্লাস নিচ্ছি, তো ক্লাস নেওয়া শেষ করে ফোন দিই আপনাকে। এই হচ্ছে আমাদের তাহলে 3D পাই চার্ট। 3D পাই চার্টের যে মানগুলো বলা আছে সেই মানগুলো অনুযায়ী আমরা মানগুলো বসিয়ে দেব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আমাদের 3D পাই চার্টে যে কাজটা করতে হবে, চার্টের যে ডিজাইন আছে সেই ডিজাইন থেকে যেন আমরা
চার্টটাকে ডিজাইন করতে পারি। একটু ভালোভাবে খেয়াল করব যে চার্টে এই লেখাগুলো আছে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। সো এই লেখাগুলো তো আমাদের আনতে হবে। আনবো কোথা থেকে? আমাদের এই জায়গা থেকে ডেটা লেভেল। ডেটা লেভেল আনলে এই দেখেন এখানে কিন্তু ওই মানগুলো চলে আসছে। ডাটা লেভেলগুলো আমরা যদি আউটসাইড দিই তাহলে আবার বাইরে চলে আসছে। আমাদের কিন্তু এটা বাইরে আছে, ঠিক না? বাইরে আছে না? So আমাদের কিন্তু বাইরে চলে আসছে। So এখানে বেশ কিছু অপশন আছে যে আমি আসলে কোথায় রাখবো, কি রাখবো, কিভাবে রাখবো। ফার্স্ট কোয়ার্টার চলে আসছে। আমি যদি ভ্যালু না দিয়ে পার্সেন্টেজে ক্লিক করি কত পার্সেন্ট সেটা চলে আসছে। So আমাদের কোশ্চেনে আসলে কেমন চাইবে তাই জন্য আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। এই জন্য আমাদের এই অপশনটা এনেবল করতে হবে। দেখেন এটা আছে কোথায়? এরকম সেকেন্ড কোয়ার্টার পার্সেন্টেজ। সো আমরা এই যে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, পার্সেন্টেজ হুবহু কিন্তু ওরকম চলে আসছে। এখন আমরা যে কোনো একটাকে ধরে একটু ছড়িয়ে দিলেই বেশি হয়ে গেছে, ওই রকমই হয়ে যাবে। একটু শুধুমাত্র ধরে একটু আমরা ছড়িয়ে দেব, তাহলে দেখবেন যে ফাঁকা ফাঁকা হয়ে গেছে, একদম হুবহু এটার মতোই হয়ে গেছে। মানগুলো যদি এই ফার্স্ট কোয়ার্টার এত পার্সেন্ট দিই, সেকেন্ড কোয়ার্টার এত পার্সেন্ট দিই, তাহলে হুবহু এরকম হয়ে যাবে। আমি তো অন্য মান বা ডিফল্ট মান দিয়ে তৈরি করেছি, যার কারণে এইটা বড় হয়ে গেছে। বুঝতে পেরেছি? পাওয়ার পয়েন্টটা তৈরি করতে সময় লাগে হচ্ছে 10 থেকে 15 মিনিট। জি, এটার জন্য আমাদেরকে দেওয়া হবে কত মিনিট স্যার? আপনার কত মিনিট সময় লাগতে পারে? না, এখন স্যার কয়টা স্লাইড সেটার উপর ডিপেন্ড করতে হবে স্যার। মনে কয়টা স্যার আসবে স্যার? মনে করেন যে 10 থেকে 12টা স্লাইড, যে 12টা তৈরি করে দেখাইছি আমি, এই 12টা আসলো, তাহলে কত লাগবে বলেন? 12টা স্যার 25 মিনিটের মতো লাগতে পারে স্যার। 25 মিনিট? মানে এক একটা স্লাইডে 2 মিনিট করে সময় লাগবে? স্যার আসলে বুঝলে বলতে পারবো, ট্রাই করলে। ট্রাই করলে বুঝতে। ঠিক আছে, আমরা শেষ করি সবগুলো। যদি এরকম স্যার আমাদের কত মিনিট সময় দেওয়া হবে স্যার? আপনার সময় হচ্ছে অনেক সময় নিয়ে আমরা পরে আলোচনা করি, আগে এগুলো শেষ করে নেই। জি জি স্যার। এইরকম যদি একটা তৈরি করতে বলে সেলস রিপোর্ট, তাহলে এটা কিন্তু চার্টে আছে। আমরা যদি একটু খেয়াল করি যে চার্টে ইনসার্ট থেকে যদি আমরা চার্টে যাই, চার্ট থেকে আমরা পাই চার্ট, এবং এই যে চার্ট, এটা কি বার অফ পাই, এটা ক্লিক করলেই আমাদের বার অফ পাই চার্ট চলে আসবে। একটু ঝামেলা আছে, তা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 1টা 2টা 3টা এবং এটা হচ্ছে একটা একদম ফুল। এই জায়গাতে আবার এখানে আবার ভাগ করে ফেলছে, তার মানে আরেকটা সেকশন বেশি আছে। আমরা যদি এক্সেলে দেখি কোয়ার্টার একটা বেশি আছে, একটা কোয়ার্টারকে আমি সুন্দর করে ডিলিট করে দিই, তাহলে কিন্তু আপনার যেমন ছিল ঠিক তেমনই চলে আসছে। স্যার আপনি এই যে 4টা থাকলে একটা না হয় বাদ দিয়ে দিলেন, এখন 4টার কাছে যদি আমার 5টা সেকশন থাকে, তাহলে আরেকটা যুক্ত করবেন। স্যার ওইটা একটু আমাকে একটু কাইন্ডলি দেখা দেন। ওখানে যাচ্ছি। এখানে যেমন আছে 3টা আছে, 4টা জি জি। করতে হবে। তাহলে আবার সেই এডিটে যাব, এখানে যে এই যে যেখানে থার্ড কোয়ার্টার সেখানে লিখে দাও ফোর্থ কোয়ার্টার। ও আচ্ছা, ম্যানুয়ালি লিখলেই হবে। ম্যানুয়ালি লিখলেই সেটা চলে আসবে, কোনো সমস্যা নেই। কারণ ওগুলো হচ্ছে মাইক্রোসফট এক্সেলের টেবিলের কাজ মূলত। দেখেন আমরা যখন এটা নিয়ে আসি, সরি, আমরা যখন এটা যখন এডিট করি একটু খেয়াল করব যে এই জায়গাতে এক ধরনের দাগ দেয়া আছে, তার মানে এটা হচ্ছে টেবিল তৈরি করা আছে এখানে। সো আমি এর ভিতরে যত লেখা লিখব টেবিল তত বড় হবে, এবং সেই ডাটাটা এই টেবিলের ডাটাটা এর সাথে যুক্ত হবে। বুঝতে পেরেছি? কারণ এটা ওই টেবিলের সাথে যুক্ত। সো এভাবে আমরা মানগুলো বসিয়ে দিয়ে
এটাকে আমরা খুব সহজেই সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারবো। ফোর্থ কোয়ার্টারটাও কেটে দেই, 3টা কোয়ার্টারে থাকো। এইরকম যদি কিছু একটা আসে, এইটা কিসের মতো দেখা যাচ্ছে? উইন্ডমিল। বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে পাখাগুলো ব্যবহার করা হয় স্যার, রাডারের মতো। যে উইন্ডমিল। টারবাইন গুলো আছে, জি স্যার, টারবাইন ফ্যান। ওই যে এই বায়ু বিদ্যুৎ উৎপাদন করার জন্য, ঠিক না? কক্সবাজারের জি ওই স্যার। দিকে এটা তৈরি করা হয়েছে। এই রকম যদি কিছু একটা আসে তাহলে এটা কিভাবে তৈরি করব? এখানে একটা কন্ডিশন বলে দেয়, তা হচ্ছে এগুলো ঘুরবে। দুইটা ক্লকওয়াইজ, মাঝেরটা অ্যান্টি ক্লকওয়াইজ। দুইটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। দুইটা একদিকে ঘুরবে আর একটা উল্টা দিকে ঘুরবে, এবং 3টা একসাথে ঘুরবে। একটা ঘোরা শেষ হবে আর একটা, এমনটা না। যেমন এটাকে আমাদের একটু কষ্ট করে তৈরি করতে হবে। এটা যদি আমরা তৈরি করতে চাই, কিভাবে তৈরি করতে পারি? আমরা এইটা তৈরি করব এখন। হ্যাঁ, এটা আমরা শেপ থেকে প্রথমেই একটা টারবাইনের পিলার বানিয়ে নেই। এরপর টারবাইন থেকে আমরা যেটা 5 স্টার আছে সেই 5 স্টারটা নিয়ে নেই, শিফট চেপে ধরে আমরা স্টার নিয়ে নিলাম। আমরা স্টার তো নিতেই পারি, কিন্তু দেখা যাচ্ছে যে পিলারে চাইতে স্টারটা বা টারবাইনটা বড় হয়ে গেছে, তাই এটার একটু কেটে ছোট করে নেই, চিকন করে নেই। হয়েছে না? এটাকে যদি এখন আমি কি করব, ঘোরাবো, অ্যানিমেশন দেব। কোন অ্যানিমেশন? আমাদের স্পিন অ্যানিমেশন নামক একটা অ্যানিমেশন আছে, স্পিন অ্যানিমেশন। সেটা ঘুরবে, কিন্তু স্পিন অ্যানিমেশন দিলে এটা ঘুরবে। তাদের কথা হচ্ছে এটা তো ঘুরলো, অ্যানিমেশন পেন থেকে যদি আমরা একটু চেক করি, এটা তো ঘুরলো, ঘুরে একবার ঘুরে 360 ডিগ্রি ঘুরে সেটা আবার বন্ধ হয়ে যায়। তাদের কথা এটা বন্ধ হওয়া যাবে না, এটাকে বন্ধ হওয়া যাবে না। তার মানে আমাদের এই জায়গাতে কিছু একটা কাজ করতে হবে। কোথা থেকে কাজ করব আমরা? আমরা এই অ্যানিমেশন পেনটা এনেবল করলে বাম ডান পাশে অ্যানিমেশন পেন চলে আসে, এখান থেকে অপশন থেকে আমরা টাইমিংয়ে চলে যাব। টাইমিংয়ে যাওয়ার পর প্রথমে আছে হচ্ছে স্টার্ট অন ক্লিক, আমরা এটাকে বলে দেব উইথ প্রিভিয়াস, আগেরটার সাথেই এটা চলবে। তার মানে এই স্লাইড আসা মাত্রই এটা যেন ঘুরতে থাকে। রিপিট নাম দেয়া আছে, আমরা এটা কি বলবো? রিপিট আনটিল নেক্সট ক্লিক। পরে ক্লিক করার আগ পর্যন্ত এটা শুধুমাত্র আমাদের ঘুরতেই থাকবে। এখন যদি ওকে করি আমরা, তাহলে এটা পরেরটা ক্লিক করার আগ পর্যন্ত এটা ঘুরতেই থাকবে। আমরা যদি একটু দেখে আসি কেমন হয়েছে, দেখেন আমি কোনো ক্লিক করছি না, এটা কন্টিনিউয়াসলি ঘুরছে, ঘুরছে তো ঘুরছে। যে পর্যন্ত পরে ক্লিক না করব সেই পর্যন্ত এটা ঘুরতেই থাকবে। এখন এরকমই তৈরি করতে হবে কয়টা? 3টা তৈরি করতে হবে। আমি তাহলে এটাকে কপি করলাম, আরেকটাকে বড় হয়ে গেছে বেশি। ওকে, তার মানে এটাতে যে ইফেক্ট দিয়েছি এটাতে সে একই ইফেক্ট, এটাতে সে একই ইফেক্ট। দেখি তো আসলে কেমন হলো। দেখেন 3টাই একসাথে ঘুরতেছে। যে পর্যন্ত আমি নেক্সট ক্লিক না করব সেই পর্যন্ত এটা ঘুরতেই থাকবে। এখন তাদের কথা হচ্ছে 3টাতে একদিকে ঘুরতেছে, একটার আবার উল্টা দিকে ঘুরান লাগবো। কোনো দরকার আছে একটারে উল্টা দিকে ঘোরানোর? কোশ্চেনে যদি বলে আমাদের তো উল্টা দিকে ঘোরাতে হবে, ঠিক না? উল্টা দিকে ঘোরাতে চাইলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইফেক্ট অপশন আছে, ইফেক্ট অপশন থেকে ক্লকওয়াইজ আছে, এটাকে কাউন্টার ক্লকওয়াইজ সিলেক্ট করে দিতে হবে। কাউন্টার ক্লকওয়াইজ, তাহলে এটা উল্টা দিকে ঘুরবে। এখন দেখি কেমন হচ্ছে, দুইটা একদিকে আর একটা উল্টা দিকে। এটাই মূলত তারা চায়।
বুঝতে পেরেছি? পুরো পুরো হচ্ছে ইয়াতে পাওয়ার পয়েন্টে এই জায়গাতেই হচ্ছে আমাদের অ্যানিমেশনের কাজ চলে আসছে। বেশি কি উম, কঠিন মনে হচ্ছে এখন? না স্যার, আলহামদুলিল্লাহ। সো এটা যদি আসে তাহলে আমরা সবাই পারবো আশা করি। যদি এইরকম কিছু একটা আসে তাহলে এটা কি সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, ওইরকম একটা কিছু না? সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এটা শুধুমাত্র ঘুরবে। এটা তো আরো সহজ। এটা তো আমাদের শুধুমাত্র শেপ নেওয়া। শেপ, এই যে একটা শেপ নিলাম বড় করে, ফিল কালারকে নো কালার করে দিলাম, শেষ। এটাকে আমি একটা কপি করলাম, এটার উপর বসাইলাম, কন্ট্রোল শিফট অল্টার দিলে একটু আরেকটা শেপ নিলাম, একটা শেপ নিলাম, হয়েছে। এটাকে এখন আমাদের ঘোরাতে হবে। দেখি ঘুরাই তো, মানে আমাদের অ্যানিমেশন দিতে হবে। এই অ্যানিমেশনটা হচ্ছে আমাদের এইখানকার শেপ অ্যানিমেশন, মানে গোল হবে। যদি ক্লিক করি, এই দেখেন ঘুরে। কিন্তু যতটুকু ঘুরলো, আমি আবার খেয়াল করি, যতটুকু ঘুরলো তত এইটুকুর ভিতরে ঘুরলো। সেই যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, পৃথিবীর চারদিকে তো ঘুরলো না, অর্ধেক পৃথিবীর ঘুরলো। অর্ধেক না ঘুরে যেটা করতে হবে, তাহলে এই ঘোরার জায়গাটাকে, কক্ষপথকে আমাদের টেনে ধরে ওটার মধ্যে নিয়ে যেতে হবে। তাহলে এখন এটা এই যে এই দাগের বরাবর করতে থাকবে। বুঝতে পেরেছি? সো এটাকেও তাহলে আমরা আগের বারের মতোই টাইমিং থেকে কি করবো যেন, উইথ প্রিভিয়াস এবং আনটিল নেক্সট ক্লিক ঘুরতে থাকবে। এটাকে একই অবস্থা, এটাকে কি করব আমরা, যেটা করব শেপ অ্যানিমেশন। এই শেপটাকে, এই যে একটা নতুন শেপ তৈরি হয়েছে, এটাকে টেনে ধরে আমরা শেপের মাঝখান থেকে দিয়ে দেব। এবং এটাকেও আমরা টাইমিং থেকে উইথ প্রিভিয়াস আনটিল নেক্সট ক্লিক। ওকে, তাদের কথা হচ্ছে এখন থেকে কেমন হলো, ঘুরতেছে। তাদের কথা হচ্ছে একটা একদিকে ঘুরবে আর একটা অন্যদিকে ঘুরবে। সো আমাদের তাহলে একটাকে অন্যদিকে ঘোরাতে হবে। আমরা আগের বার কি করেছিলাম, ইফেক্ট অপশন থেকে অন্যদিকে ঘুরেছিলাম, কাউন্টার ক্লকওয়াইজ করেছিলাম। এখন তো কাউন্টার নাই, এখন তো এখানে কাউন্টার ক্লকওয়াইজ নাই। এখন যেটা আছে সেটা হচ্ছে একদম নিচে যদি চলে যাই, রিভার্স পাথ ডিরেকশন আছে। রিভার্স পাথ ডিরেকশন, আমাদের নামগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। ক্লকওয়াইজ, রিভার্স পাথ ডিরেকশন, এগুলো যেন পরবর্তীতে আমাদের মনে থাকে। দেখেন এটা যে পর্যন্ত আমি নেক্সট ক্লিক না করব সে পর্যন্ত কিন্তু এটা ঘুরতেই থাকবে। আসসালামু আলাইকুম স্যার, এখানে আমার একটা প্রশ্ন আছে। বলেন। যে আমরা দেখি স্যার যে এগুলো যে ঘুরছে, মানে শুরু এবং শেষটা কিন্তু স্যার স্লো ভাবে হচ্ছে, মাঝখানে স্পিডটা বেড়ে যাচ্ছে। স্যার এমন কোনো অপশন কি পাওয়ার পয়েন্টে আছে যে এটা শুরু থেকে শেষ পর্যন্ত একই গতিতে ঘুরবে? আছে, কিন্তু সেটা আমাদের অ্যাসেসমেন্টে আসবে না। ওকে স্যার। টাইমিং আসসালামু আলাইকুম। আছে তো, ওকে স্যার। টাইমিং আছে, ডিউরেশন, ডিলে, এই সকল বিষয়গুলো আছে এখানে। সে যেখানে ইফেক্টিভ। টাইমিংটা দিলেও স্যার দেখা যাচ্ছে যে আপনার এই এটা ওই মাঝখানেরটা স্যার জোরেই হয়। আমি একবার ট্রাই করেছি। এখন দেখেন তো,
আমি একটাতে করেছি, জি স্যার। যেটা বাইরে ওটাতে দিয়েছি শুধুমাত্র। জি স্যার। জি স্যার, চলছে স্যার। তো ওটা আমাদের অ্যাসেসমেন্ট আসবে না। সো যদি আসে আমাদের টাইমিং থেকে, যে ইফেক্ট থেকে, এই যে স্মুথলি ইন্ড এবং স্টার্ট, এটাকে জিরো করে দিলেই হয়ে যাবে। তাহলে একদম সবগুলো সমান আকারে হবে। সো এটা না আসে যদি এরকম কিছু একটা আসে, এটা আবার কি জিনিস? এখানে একটা মানুষের মাথা আছে, এটা লাফিয়ে 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 এই পর্যন্ত আসবে। তেমন আগে আমাদের এই সিঁড়ি বানাতে হবে। সিঁড়ি বানাতে পারবো না আমরা? এরকম একটা সিঁড়ি, সিঁড়িটা কীভাবে বানাবো? শেপ থেকে বানাবো, খুব সহজ। এই যে শেপ, কপি করে একদম পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে দেব। দুইটাই কপি হয়ে গেছে, একটা কপি করি। আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট যদি মিলিয়ে দিই তাহলে কিন্তু একটা সিঁড়ি হয়ে গেল, ঠিক না? এখন এই পাশে একজন মানুষ মন খারাপ করে আছে, সেটাও কিন্তু আমাদের শেপের মধ্যে একটা মুখ দেয়া আছে, যা কিনা স্মাইল ফেস, হাসতেছে। হাসিকে আমি একটু মন খারাপ কিন্তু করে দিতেই পারি। কি করলাম, ওই যে হলুদ যে আইকনটা আছে ওটাকে জাস্ট আমি একটু এদিক সেদিক করে নিয়ে যাচ্ছি, সে হাসতেছে, কাঁদতেছে। এটাকে এখন আমাদের অ্যানিমেশন দিতে হবে। কোন অ্যানিমেশন দেবো আমরা? এইরকম কোনো অ্যানিমেশন আসলে কোথাও নাই। যে অ্যানিমেশন, লাফানোর মতো কোনো অ্যানিমেশন নাই। যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টম অ্যানিমেশন করতে হবে, কাস্টম পাথ। কাস্টম পাথে ক্লিক করলে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন চলে আসছে এবং এটা সিলেক্ট হয়ে গেছে। তো প্লাস চিহ্ন যেহেতু আসছে, এটা এখন মাউস চেপে ধরে এখানে নিয়ে গেলাম, মাউস চেপে ধরেই আছি এখানে নিয়ে গেলাম, মাউস চেপে ধরেই আছি এখানে নিয়ে গেলাম, এবং এখানেই আমি মাউসটা ছেড়ে দিলাম এবং একটা স্কেপ চাপলাম, মানে আমাদের প্রোগ্রাম শেষ। এখন যদি আমি অ্যানিমেশনটা পেনটা ওপেন করে দেখি আসলে কেমন, এটা লাফিয়ে লাফিয়ে এই পর্যন্ত চলে আসবে। জাস্ট লাফিয়ে লাফিয়ে আসা, এটা একবারই আসতে বলবে। এটা আবার উল্টা দিকে যাইতে কখনোই বলবে না। এটা জাস্ট আমরা এতটুকু পারলেই হয়ে যাবে। এর পরের যে স্লাইড আছে তা হচ্ছে একটা ভিডিও ইনসার্ট করা। একটা ভিডিও ইনসার্ট করা, সেই ভিডিওটা যেন অটোমেটিকলি চলতে থাকে। ভিডিওর পেজে আসলে ভিডিওটা অটোমেটিকলি চলতে থাকবে। আমরা ভিডিও ইনসার্ট করতে পারি, আমরা ভিডিও তো ইনসার্ট করতেই পারি। ইনসার্ট থেকে ভিডিও ইনসার্ট করব, কিন্তু কথা হচ্ছে আমাদের কম্পিউটারে ভিডিও পাবো কোথায়, ঠিক না? আমাদের কম্পিউটারে ভিডিওটা কোথায় পাবো? ভিডিওটা পেতে হলে আপনার যেটা করতে হবে, ভিডিওটা তৈরি করতে হবে। আমি যেটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করেছি, এটা যদি ফাইল থেকে সেভ করি, সেভ অ্যাজ, এখানে যদি আমরা ভিডিওর যে ফরম্যাট আছে MP4 ফরম্যাট, এটাকে সেভ করলে আমাদের একটা ভিডিও ফাইল তৈরি হয়ে যাবে। আমাদের কিন্তু বাইরে থেকে কোনো প্রকার ভিডিও আনার কোনো প্রকার দরকার নাই। দেখেন ভিডিও কিন্তু তৈরি হচ্ছে। সো ভিডিও আছে কি নাই সেটা বড় কথা না, আমার কাছে ভিডিও তৈরি করার রিসোর্স আছে। তাহলে আমি কেন বাইরের কোনো ভিডিও এখানে নিয়ে আসতে যাব? ঠিক না? আগে থেকে কম্পিউটারে ভিডিও আপনি চাইলে ডাউনলোড করে রাখতেই পারেন, কিন্তু এটা তো আসলে রাখার কথা না। আগের কোনো ফাইল অ্যাসেসমেন্ট চলাকালীন সময় আগের কোনো ফাইল আসলে রাখা যাবে না। তার মানে আমাকে ভিডিও লাগবে। সেই ভিডিওটা আমি আমার যেটা পাওয়ার পয়েন্ট ফাইল আছে সেই ফাইল থেকে আমি ভিডিওটা তৈরি করে ফেলব। সো আমাদের ভিডিওটা তৈরি প্রায় শেষ। এই যে ভিডিও সাকসেসফুল। এখন যদি আমরা ভিডিও দিস ডিভাইস, এই যে ডেস্কটপেই প্রেজেন্টেশন 1 নামে একটা তৈরি করেছি। এই দেখেন 4 জুলাই 10টা
33-এ তৈরি হয়েছে 12 মেগাবাইটের। ওপেন করলাম, একটা ভিডিও ইনসার্ট হয়ে গেছে। যে এই যে ফার্স্ট স্লাইডে আমাদের এমনটা ছিল না, এটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে যেটা করতে বলবে, প্লেব্যাক থেকে ট্রিম করতে বলবে আমাদের। ট্রিমে ক্লিক করলে এটাকে একটু ছোট করতে বলবে। তাছাড়া আর তেমন কিছু না। এখন যদি আমি এটাকে প্লে করি, তাহলে ওই সেকেন্ডের মধ্যে যতটুকু ততটুকু কিন্তু এখানে চলে আসছে। সো যেটা কথা তা হচ্ছে এটা যেন অটোমেটিকলি স্টার্ট হয়, তার মানে এখান থেকে উইথ প্রিভিয়াস করে দিলেই কিন্তু সেটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে, আমাদের কোনো কিছু করতে হবে না। এই হচ্ছে ভিডিও ইনসার্টের কাজ, খুবই সহজ ভিডিও ইনসার্ট। এরপরে কিছু স্ক্রিনশট নিতে বলবে। আপনি আপনার কম্পিউটার থেকে কিছু স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটগুলো তো আমরা চাইলে লাইট শট ব্যবহার করতে পারি, আমরা চাইলে স্নিপিং টুল ব্যবহার করতে পারি, কিন্তু তাদের কথা হচ্ছে মাইক্রোসফট অফিসের ডিফল্ট যেটা স্ক্রিনশট, এইটা ব্যবহার করতে হবে। ইনসার্ট থেকে এই স্ক্রিনশট, সেটা ক্লিক করে স্যার আমি ভিডিও ইনসার্ট এখানে আমার নেট চলে গেছিল স্যার, অল্প একটু, জাস্ট লাস্টে একটু যদি একটু দেখাতেন স্যার ভিডিও এই ইনসার্ট। স্ক্রিনশটগুলো আমরা নিয়ে নিতে পারি। ভিডিও ইনসার্ট হচ্ছে আপনাকে আগে ভিডিও তৈরি করতে হবে। আমরা ফাইল স্যার অতটুকু ঠিক আছে, কিন্তু ইনসার্টটা সেভ করে আমরা ভিডিও তৈরি করব, এবং ইনসার্ট থেকে এই যে ভিডিও আছে সেই ভিডিওটা আমার কম্পিউটার থেকে ভিডিওটা ইনসার্ট করব। ইনসার্ট করা হয়ে গেলে আমাদের অ্যানিমেশন পেনটা ওপেন করে এখান থেকে আমরা কি করব, টাইমিং থেকে উইথ প্রিভিয়াস সিলেক্ট করে দেব। এবং যদি ট্রিম করতে বলে তাহলে প্লেব্যাক অপশন থেকে ট্রিম ভিডিও সিলেক্ট করব। ট্রিমের কাজ হচ্ছে কাটা। ট্রিমের কাজ হচ্ছে কাটায়। আমি এতটুকু কেটেছি, এতটুকু থাকবে আমার ভিডিওতে। ওকে স্যার। এই হচ্ছে ভিডিও। আর হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশটে যা স্ক্রিনশট নিতে বলবে আপনাকে, কয়েকটা স্ক্রিনশট নিতে বলবো, সেগুলো আপনি স্ক্রিনশট নিলেই হয়ে যাবে। তাছাড়া তেমন কিছু নাই। এটাকে বলতে পারে যে আপনি কোনো একটা ব্রাউজারের স্ক্রিনশট নেন, সো আপনি কম্পিউটারে যে ব্রাউজার থাকবে সেই ব্রাউজারের স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। এখানে একটা কথা আছে যে আপনাকে বলবে এই যে গো টু স্লাইড নাম্বার 4, 4 নাম্বার স্লাইডে এখানে ক্লিক করলেই 4 নাম্বার স্লাইডে চলে যাবে। তার মানে আপনাকে কিন্তু এই জায়গাতে একটা লিঙ্ক তৈরি করতে হবে। এটা কিভাবে তৈরি করব? যেমন এখানে আমাদের একটা শেপ ব্যবহার করতে হবে। কোন শেপটা ব্যবহার করব? আমরা মনে করি এই শেপটা ব্যবহার করি। এখানে আমরা যদি এডিট পয়েন্ট লিখি, গো টু স্লাইড 4, এখন এখানে আমাদের কি করতে হবে, ইনসার্ট থেকে লিঙ্ক তৈরি করতে হবে। লিঙ্ক যা কিনা হাইপার লিঙ্ক হিসেবে কাজ করে। লিঙ্কে ক্লিক করলেই আমাদের হাইপার লিঙ্কের মতো কম্পিউটারে ফোল্ডার ওপেন হয়ে যাবে। কিন্তু তাদের কথা হচ্ছে এই স্লাইডের মধ্যেই 4 নাম্বার স্লাইড যেন ওপেন হয়। তার মানে আমাদের বুকমার্ক করা আছে যেগুলো, সেইগুলো স্লাইড নাম্বার 4 বা স্লাইড নাম্বার 5 সিলেক্ট করে দিলে এই নাম্বারটা এখানে চলে আসবে। তাহলে আমাদের এখানে এটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। যদি আমরা কন্ট্রোল চেপে ধরি তাহলে দেখতে পাবো যে এখানে হাইপার লিঙ্ক হয়ে গেছে। যেখানেই ক্লিক করি না কেন সেই লিঙ্কটা কিন্তু হয়ে গেছে। এখানে ক্লিক করলে ওই 4 নাম্বার স্লাইড ওপেন হয়ে গেছে। সেটা হচ্ছে একটা হাইপার লিঙ্ক। আছে কোথায় সেটা? ইনসার্ট থেকে লিঙ্ক থেকে আমরা যে জায়গাতে গিয়েছিলাম এমনটা ছিল প্রথমে, আমরা বুকমার্কে গিয়েছি, এখান থেকে ওই স্লাইডটাকে ওকে করে দিয়েছি, তাহলে আমাদের কাজ শেষ হয়েছে। এরপরে হচ্ছে আমাদের লাস্ট স্লাইডে থ্যাংক ইউ লিখতে বলবে। এটা স্যাম্পলে দেওয়া না থাকলেও আপনার কোশ্চেনে লেখা থাকবে। তার মানে আমাদের কোশ্চেনটা যেন ভালোভাবে আমরা পড়ি, একটা টেক্সট বক্স নিয়ে সেখানে থ্যাংক ইউ লিখে দিতে হবে। এই থ্যাংক ইউকে যদি ভিন্ন কালার করতে বলে সে ভিন্ন কালার করব, যা করতে বলবে। যেহেতু ফন্ট সাইজ এবং ফন্ট সবগুলোই ফিক্সড, সো যে সাইজটা বলবে সেই সাইজে সেই ফন্টে আমরা এটাকে
তৈরি করব এবং সেটা তারা বলবে যে মাঝামাঝি পর্যায়ে যেন থাকে। মাঝামাঝি পর্যায়ে আমরা তাহলে থ্যাংক ইউটা লিখে দেব। এতটুকু করলে আমাদের স্লাইড তৈরি করার কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। আমি আপনাদের 17টা স্লাইড তৈরি করে দেখিয়েছি, এখানে 19টা স্লাইড আছে। এই 19টা স্লাইড আশা করি আমরা তৈরি করতে পারবো। এখন বলেন কোন স্লাইডটা তৈরি করতে একটু বেশি কষ্ট মনে হয়েছে শুরু থেকে যদি চিন্তা করি। আমরা কি দেখতে পাচ্ছি জি স্যার, দেখা যাচ্ছে। কোন স্লাইডটা তৈরি করতে বেশি কষ্ট মনে হবে? স্যার আলহামদুলিল্লাহ সবগুলোই সহজ আছে স্যার, শুধু আমি যেটা মিস স্যার ভিডিওটা মানে একটু স্লাইডে ভিডিওটা কিভাবে চলছে এটা স্যার আসলে করা হয়নি কখনো, তো এই জন্য একটু ওটা দেখতে পারলে স্যার একটু ভালো লাগতো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের স্লাইডের অবস্থা। এইগুলো যদি আমরা প্র্যাকটিস করি আশা করি এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। এখন আমাদের কাজ হবে হচ্ছে এই স্লাইডটাকে আসলে আমাদের অ্যাসেসরকে দেয়া। অ্যাসেসরকে দেয়াটা হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জিং বিষয়। সো আমরা তো এটাকে সেভ করতেই পারি, আমরা কিন্তু এটাকে খুব সহজেই সেভ করতেই পারি। যে নাম বলবো সেই নাম দিয়ে আমরা সেভ করে ফেলবো। তার সাথে কয়েকটা ভার্সনের কথা বলবে। কি কি ভার্সন? ভার্সন হচ্ছে আপনাকে পিডিএফ এ সেভ করতে হবে। কিসে? পিডিএফ এ সেভ করতে বলতে পারে। পিডিএফ, জাস্ট পিডিএফটা সিলেক্ট করে সেভ করে দিলে হয়ে যাবে। এরপর হচ্ছে আপনাকে হ্যান্ড আউটে সেভ করতে বলবে। হ্যান্ড আউট, হ্যান্ড আউটটা আছে কোথায় আবার? যদি প্রিন্টে যাই, প্রিন্টে না, এক্সপোর্টে যাই, এক্সপোর্ট ফাইল থেকে এক্সপোর্টে গেলে আমাদের ক্রিয়েট হ্যান্ড আউট আছে। এখান থেকে আমরা হ্যান্ড আউট আকারে এটাকে তৈরি করতে পারি। ক্লিক করলে এটা হ্যান্ড আউট আকারে তৈরি হয়ে যাবে। আছে কোথায়? কোথায় আছে এটা যেন আমাদের তখন যেন মনে থাকে, কারণ এই ভাষণটা কিন্তু আমাদের তারা দেখতে চাইবে। হ্যান্ড আউট সে আসুক, তারগুলো এখন আসেনি। হ্যান্ড আউট আকারে কিন্তু ফাইলগুলো চলে আসছে অলরেডি। সো আমাদের হ্যান্ড আউটে এটাকে সেভ করতে হবে, পিডিএফ এ সেভ করতে হবে। এরপর হচ্ছে এই স্লাইডগুলো যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু করতে বলে, যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু করতে বলে যে ব্যাকগ্রাউন্ডে একটা লাইট কালারের ডিজাইন দেন বা লাইট কালারের থিম ব্যবহার করেন, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ফরম্যাট থেকে যে কোনো একটা সলিড কালার, লাইট কালার দিয়ে দিতে পারি। সবগুলোতেই অ্যাপ্লাই করতে হলে আমরা অ্যাপ্লাই টু অল ক্লিক করলে সেটা সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে। আছে কোথায় সেটা? ডিজাইনে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কালারটা দিয়ে দেব, তাহলে হয়ে যাবে। সেটা লাইটও বলতে পারে, ডার্কও বলতে পারে, যে কোনো একটি স্পেসিফিক কালারও বলতে পারে। স্পেসিফিক কালার বললে তো যে মোর কালার্স আছে আমাদের, সেই কালার থেকে কাস্টম থেকে ওই কালার কোডটা লিখে ফেলবো। এটা তো আমরা অলরেডি দেখেছি। বলতে পারে যে এই যে স্লাইড থেকে একটা স্লাইড থেকে আর একটা স্লাইডের যে ট্রানজিশন আছে, সেই ট্রানজিশন একটি স্পেসিফিক একটা ট্রানজিশন বলে দিতে পারে। এখানে যে ট্রানজিশনগুলো আছে, যে কোনো স্পেসিফিক একটা ট্রানজিশন বলতে পারে, অথবা র্যান্ডম ট্রানজিশন বলতে পারে। যে ট্রানজিশন বলবে আমরা সেই ট্রানজিশন দিয়ে দেব এবং সেটাকে অ্যাপ্লাই টু অল করে দিলে সবগুলোতেই ওই ট্রানজিশনটা ব্যবহার হয়ে যাবে। এই ট্রানজিশনের ক্ষেত্রে যেটা ব্যবহার করতে হবে তা হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডের
যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স যেন অটোমেটিকলি চলে আসে, সে আসলে ক্লিক করে করে ওইদিকে যাবে না। তার মানে আমাদের এখানে যেটা অন মাউস ক্লিক আছে, ওই অন মাউস ক্লিক উঠিয়ে দিয়ে যত সেকেন্ড বলবে তত সেকেন্ড আসলে বলে দিতে হবে, একটা একটা স্লাইডে কত সেকেন্ড করে থাকবে। অন মাউস ক্লিক বাদ দিয়ে আমি ওখানে সেই স্লাইডটা সেকেন্ডটা লিখে দেব, মনে করি সেটা 2 সেকেন্ড, তাহলে 02 লিখে দিলাম এবং অ্যাপ্লাই টু অল করে দিলাম। এখন যদি আমি স্লাইডটাকে ওপেন করি তাহলে কি হবে, 2 সেকেন্ড পরে অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে। যত সেকেন্ড বলবে আমরা তত সেকেন্ড এখানে দিয়ে দেব। বুঝতে পেরেছি? কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন নেই? অ্যাপ্লাই টু অল মাত্র বলছেন স্যার, একটার পর একটা অটোমেটিক আসছিল না স্যার, আপনি ক্লিক করে না না, করে চেঞ্জ করছিলেন? অটোমেটিকলি আমি তো অ্যাপ্লাই টু অল করার ফলে অটোমেটিকলি আসছে। দেখেন কোনোটাতে কিন্তু অন মাউস ক্লিক টিক চিহ্ন দেয়া নেই, তার মানে অটোমেটিকলি আসবে। ওকে ওকে স্যার, কারণ ওই যে আমি অ্যাপ্লাই টু অল করেছি যে অটোমেটিকলি আসবে। জি ওকে, জি, স্যার। আচ্ছা, এখন বলেন কালকে ক্লাস পাওয়ার পয়েন্ট নিয়ে আর কারো কিছু জানার আছে কিনা? এতটুকু যদি আপনি করতে পারেন তাহলেই স্যার খুশি হবে, এবং সে বড় জোর বলতে পারে যে আমি ওই যেটা অ্যানিমেশন আছে, আমি এই অ্যানিমেশনটা বা এই স্লাইডটা শুধুমাত্র শো করব, সেটা কিভাবে করব। আমি তো জানি যে F4 প্রেস করলে শুরু থেকে, বা F5 প্রেস করলে শুরু থেকে এটা স্লাইড শো হবে, বা এখানে ক্লিক করলে শুরু থেকে স্লাইড শো হবে। বাট সে কাস্টমভাবে তৈরি করতে চাচ্ছে, কাস্টমভাবে এই স্লাইডটা শুধুমাত্র শো করতে চাচ্ছে। সেটা কিভাবে শো করব আমরা? সো আমরা চাইলে এই যে যেটা আছে, এই যে অপশনটা, এটা হচ্ছে কারেন্ট স্লাইড শো। কারেন্ট স্লাইড হচ্ছে এই অপশনটা, এই যে যে দেখা যাচ্ছে এরকম আইকন, এটা হচ্ছে কারেন্ট স্লাইড। অথবা স্লাইড শো থেকে কারেন্ট ফ্রম কারেন্ট স্লাইড সিলেক্ট করে দিল। এই চিহ্নটা কিন্তু এখানেও দেখা যাচ্ছে, এই চিহ্নই ফ্রম কারেন্ট স্লাইড। এবং যদি শর্টকাট জিজ্ঞাসা করে শিফট 5 বলে দিলেই হয়ে যাবে। মাউস পয়েন্টার নিয়ে গেলে 5 লেখা আছে, শিফট। এখান থেকেও কিন্তু আপনি এই শুধুমাত্র এই স্লাইডটাই খুব সুন্দর করে ওপেন করতে পারবেন। বড় জোর এতটুকু জিজ্ঞাসা করলে করতে পারে। বুঝতে পেরেছি? আর কিছু জানার আছে কিনা? আমাদের পাওয়ার পয়েন্ট তাহলে শেষ হয়ে গেল। সো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট 3টা বিষয় দেখানো হয়ে গেছে। এই 3টা বিষয়ের কোনো না কোনোটাতে কোনো না কোনো প্রকার সমস্যা আছে কিনা? নাই? যদি না থাকে তাহলে তো খুবই ভালো। ওকে, এখন তো স্যার ওই হ্যাং আউটের ব্যাপারে যেটা দেখাচ্ছিল স্যার, ওই সময় স্যার নেট ক্লিক করছিল, আমি আর মাঝখানে ডিস্টার্ব করিনি স্যার। কোনটার বিষয়ে? স্যার ওই হ্যাং আউট বা সামথিং একটা বলেছিলেন স্যার। হ্যান্ড আউট, ওই যখন আমরা সেভ করব, ফাইলটাকে যখন সেভ করি, এক্সপোর্ট করব, জাস্ট এক্সপোর্ট থেকে যেখানে আছে ক্রিয়েট হ্যান্ড আউট, তাহলে হয়ে যাবে। স্যার এক্সপোর্টকে আমরা ফাইলটা কিভাবে শো করব, কোন কোন ফরম্যাটে? হ্যান্ড আউটের তো ফাইলটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে ওপেন হবে, ওটাই সেভ করে রাখবেন, তাহলেই হয়ে যাবে। ওকে স্যার, আর কিছু লাগবে না। স্যার আমাদেরকে স্যার যদি একটু লিখিং দেন তাহলে আমাদের জন্য আগে থেকে একটু ইজি হয়ে যায়, যেহেতু আর কখনো আমি বুঝে নি। স্যার ওদের পরীক্ষা সম্পর্কে যদি কিছু বলে দেন।
ও পরীক্ষা খুব ভালো। সম্পর্কে খুব ভালো একটা কথা বলেছেন। আমাদের পরীক্ষাটা শুরু হবে সকাল 9টার সময়। শুরু হবে সকাল 9টায়। 9টা থেকে আমাদের সেলফ অ্যাসেসমেন্ট শুরু হবে। সেলফ অ্যাসেসমেন্ট বলতে হচ্ছে নিজেই নিজের পরীক্ষা আগে দেবেন, যে আপনি স্বীকার করবেন যে আপনি সবগুলো আসলে পারেন। এটা আসলে খুবই সহজ। অ্যাসেসর যে ইনস্ট্রাকশন দেবে শুধুমাত্র টিক চিহ্ন দেওয়া, কিছু নাম ঠিকানাগুলো ফিল আপ করা। এটাতে মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো সময় যায়। 9:30 থেকে আমাদের রিটেন টেস্ট শুরু হয়। রিটেন টেস্টের প্র্যাকটিস হিসাবে কিন্তু আমি যে পরীক্ষাগুলো নিচ্ছি, এখান থেকে আশা করি আপনারা রিটেনে 80% মার্ক পাওয়ার কথা। যদি আপনি এগুলো ভালোভাবে পারেন তাহলে আপনি 80% পাবেন, তার মানে আপনি পাস মার্ক থাকবেন। এই হচ্ছে 1 ঘন্টা সময় রিটেন মার্কের জন্য। রিটেন শেষ হয়ে গেলে আপনাদের হয়তো 5 মিনিট বিরতি দেবে, তারপর আপনাদের প্র্যাকটিক্যাল শুরু হবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট। সো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট তিনটা মিলিয়ে 3 ঘন্টা সময়। ওয়ার্ডের জন্য 1 ঘন্টা, এক্সেলের জন্য 1 ঘন্টা, আর পাওয়ার পয়েন্টের জন্য 1 ঘন্টা। সো যেহেতু পাওয়ার পয়েন্ট কম সময় লাগে, তাই সবাইকে বলি পাওয়ার পয়েন্টটা সবার আগে করতে। 20-25 মিনিট যাই লাগুক, পাওয়ার পয়েন্টে যদি আপনি সবার আগে শেষ করে ফেলেন তাহলে একটা জব শেষ হয়ে যায়। বাকি সময়টা মিলিয়ে আপনি যেটা সবচেয়ে ভালো পারেন, এক্সেল বা ওয়ার্ড, ওইটা আগে করবেন, তারপরে বাকিটা করবেন। আপনি শুরুতেই মাইক্রোসফট ওয়ার্ড ধরলেন, বাংলা টাইপিং করতে যে আপনি অনেক সময় লাগাইলেন এবং এক্সেল করতে যে আরও বেশি সময় লাগালেন, পাওয়ার পয়েন্ট পারা সত্ত্বেও সময়ের অভাবে করতে পারলেন না, এমনটা কিন্তু হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। পাওয়ার পয়েন্টটা খুবই সহজ এবং ম্যাক্সিমামই পারে, কিন্তু সময়ের অভাবে আসলে করতে পারে না। আগামীকালকে যিনি পাওয়ার পয়েন্ট দিতে আসবেন, সে পাওয়ার পয়েন্টে কাজ করে রেগুলারই, কিন্তু ওয়ার্ডের যে সে এত বেশি সময় নিয়েছে যে পাওয়ার পয়েন্টের জন্য তার খাতার কোনো সময় নাই। সো আপনাদের ক্ষেত্রে এমনটা হলে হতে পারে। সো আমরা পাওয়ার পয়েন্টের সময়টা আমরা কম যেহেতু লাগে, পাওয়ার পয়েন্টটা সবার আগে করার চেষ্টা করব। এরপর আমরা চেষ্টা করব মাইক্রোসফট ওয়ার্ডটা করার জন্য, কারণ ওয়ার্ডটা এক্সেলের চাইতে সহজ। এক্সেলে যদি সূত্রে একটু এদিক সেদিক হয়ে যায়, এক সূত্রেই মাথা গরম করে দেয়। ওইটা ঠিক করতে যেই আসলে আপনার অনেক বেশি সময় লেগে যায়। সো একটা নিয়ে বেশি সময় নষ্ট করার কোনো দরকার নাই। একটা সূত্র হচ্ছে না, ওটা থাকুক, পরে করব, পরেরগুলো আমরা শেষ করে ফেলি। একটা সূত্র আমরা পরে সবগুলো শেষ হলে একদম ফ্রেশ মাইন্ডে আমরা ওটাকে তৈরি করতে পারবো। আর 3 ঘন্টার সময়ের মধ্যে তো আপনি একবার তো অন্তত বাইরে আসতেই পারবেন। সো ওইটা যদি কোথাও কোনো আটকে যান, তখন আপনি বাইরে এসেও কিন্তু দেখে যেতে পারবেন, বা আমি যদি থাকি বা আমার অ্যাসিস্ট্যান্ট যদি থাকে তার কাছেও জিজ্ঞাসা করে সেটা জেনে যে ওটা করতে পারবেন, যদি বাকিগুলো আপনার কমপ্লিট হয়ে যায়। কিন্তু একটা নিয়ে যদি আপনি বসে থাকেন, সময় নষ্ট করেন, তাহলে কিন্তু শেষে যে আপনি ওটা শেষ করতে পারবেন না, পারা জিনিস আপনার ছাড়া হয়ে যাবে। যার কারণে যেটা আপনি পারবেন সেটাই সবার আগে করবেন এবং দ্রুত সবগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করবেন। মাইক্রোসফট ওয়ার্ডের সিভি যদি আপনি 40 মিনিটের মধ্যে শেষ করতে পারেন এবং বাংলা লেখা যদি আপনি 20 মিনিটের মধ্যে শেষ করতে পারেন, যে সকল কন্ডিশনগুলো বলা থাকে সেই সকল কন্ডিশনগুলো একটা একটা করে মেলাতে যদি আরও 10 মিনিট সময় বেশি লাগে তাতেও কোনো সমস্যা নাই, আরও 20 মিনিট সময় বেশি লাগলেও কোনো সমস্যা নাই, যদি আপনি পাওয়ার পয়েন্টটা আগে 20 থেকে 25 মিনিটের মধ্যে শেষ করতে পারেন। এরপরে মাইক্রোসফট এক্সেলের জন্য 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট সময় থাকবে, সেটা আপনি আস্তে আস্তে মাইক্রোসফট এক্সেলটা করে ফেলতে পারবেন। সো যেটা আপনি ভালো পারবেন ওটাই সবার আগে করবেন, এটাই হচ্ছে সবার কাছে পরামর্শ। এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট যাই করেন না কেন, যেটা কম সময়ে আপনি দ্রুত শেষ করতে পারবেন ওটাই আগে করবেন, তাহলে হয়ে যাবে। স্যার প্রশ্নগুলো তো ইংলিশে হয়, যদি স্যার ইংলিশে হয় তো আমরা কিছু বুঝতেছি না, বা কোথাও একটা জায়গায় আমি কাজটা পারি খুব ভালো কিন্তু প্রশ্ন আমি বুঝতেছি না, অ্যাসেসরকে জিজ্ঞাসা এক্ষেত্রে স্যার আমরা যদি অ্যাসেসরকে স্যার এটার জন্য আমার কল ধরতে পারে। অ্যাসেসরকে আপনি জিজ্ঞাসা করবেন এই লাইনটা বুঝতেছি না, এটা কি হবে।
আপনি যে পর্যন্ত না বুঝবেন সে পর্যন্ত অ্যাসেসর আপনাকে বুঝিয়ে দিতে বাধ্য। অ্যাসেসর আচ্ছা আপনাকে স্যার, জি কোশ্চেন স্যার। বুঝিয়ে দিতেই আসছে এখানে, বা আমরা যে যাই বিভিন্ন আচ্ছা, জায়গাতে আমরা বুঝিয়ে দিতেই যাই। ওকে স্যার। জি আশরাফুল ভাই। জি, আসসালামু আলাইকুম। স্যার আমি মাঝখানে 10 মিনিটের মতো ছিলাম না আর কি। আমি একটু ফ্যামিলি আর্জেন্সির কারণে উঠে গিয়েছিলাম আর কি। আমি ডিসকাশনটা মিস করেছি। আমার একটা কোশ্চেন, এটা হচ্ছে যে আমাদের ওরাল যে পার্টটা আর কি, এটা সম্পর্কে যদি একটু বলতেন যে এটা আসলে কিভাবে হবে, বা আচ্ছা আচ্ছা। এটার কোনো সাজেশন বা হচ্ছে যে হবে হবে যে হবে। কোনো কিছু আর কি। সো আমরা অ্যাসেসমেন্ট তো শেষ করিনি এখনো, শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে আসলাম। সো ওয়ার্ড এক্সেল আচ্ছা পাওয়ার আচ্ছা, পয়েন্টের ঠিক। যে 3 ঘন্টা এটা শেষ হওয়ার পরেই সাধারণত সবাইকে বাইরে চলে যেতে বলবে, এবং একজন একজন করে সে ডাকবে, অ্যাসেসর একজন একজন করে ডাকবে, একজন একজন করে তাদের কাজগুলো সে দেখবে। কিছু কিছু অ্যাসেসর আসলে তখনই আসলে ভাইবা নিয়ে নেয়, তখনই ভাইবা নিয়ে নেয়, আর কিছু অ্যাসেসর আছে যে পরে একবারে ভাইবা নেবে। সো ওটা করার পর, সব কাজগুলো দেখার পর তখনই আপনি যা বুঝতে পারবেন যে আপনি আসলে কোনটা পারছি আর কোনটা পারি নাই। এটা আসলে অ্যাসেসরের বলার কিছু নাই। সো সাথে সাথে অ্যাসেসর আপনাকে বলে দেবে যে আপনার এই জায়গাগুলো গ্যাপ আছে, এখানে আরেকটু ইমপ্রুভমেন্ট করতে হবে, অথবা আপনি এই বিষয়গুলো খুব ভালো করেছেন, এগুলো বলে দেবে। এরপর আবার সবার একসাথে হচ্ছে ইন্টারনেট পার্টটা শুরু হবে, অনলাইন পার্ট, যেখানে আপনাকে 20 মিনিট সময় দেবে হচ্ছে গুগল ফর্মটা ফিল আপ করতে, 10 মিনিট সময় দেবে হচ্ছে জুমটা তৈরি করতে, জুমের একটা শিডিউল মিটিং তৈরি করতে। ওই গুগল ফর্মটা তৈরি করতে 20 মিনিট সময় লাগার কথা না, আর জুম তৈরি করতে তো 1 মিনিটের কাজ, ওটা তৈরি করতে 10 মিনিট সময় দেবে তারা। সো দুইটা বিষয়ই তাকে ইমেইল করতে হবে। আরেকটা বিষয় জানিয়ে রেখে, আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করব, প্রত্যেকটা কিন্তু এভিডেন্স তাকে জমা দিতে হবে। আপনি তৈরি করেছেন কিন্তু সেভ করেন নাই, সে কাজটা এসে দেখতে পারে নাই বা সে কাজটা পায় নাই, তাহলে কিন্তু আপনি নট ইয়েট হয়ে যাবেন। তাকে কিন্তু কাজটা দেখাতে হবে এবং তাকে জমা দিতে হবে, সে পেন ড্রাইভে করে নিয়ে যাবে, এভিডেন্সটা সে নিয়ে যাবে। সো আমরা কিছুক্ষণ পর পরই প্রত্যেকটা কাজকে আমরা সেভ করে রাখবো। সো অনলাইন পার্ট শেষ হবার পর প্রত্যেকের অনলাইন পার্টটা দেখবে এবং চাইলে একজন একজন করে আবার ভাইবা নেবে। ভাইভাতে যে সকল কোশ্চেন আছে তা হচ্ছে একদমই বেসিক কোশ্চেন। আপনার যে প্রশ্নের যে সকল বিষয়গুলো আসছিল প্র্যাকটিক্যালে, সেখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে ভাইবা কোশ্চেন আসে, এবং সেই সাথে কয়েকটা কমন কিছু কোশ্চেন ভাইভাতে থাকে। আপনি যদি আমার সাজেশনটা পড়েন, সেই সাজেশন থেকে আপনি ভাইভাতে কোশ্চেনগুলো আশা করি কমন পেয়ে যাবেন। অ্যাজ লাইক কম্পিউটারের ফুল মিনিং কি, মাউস কে আবিষ্কার করেছে, একটা কিবোর্ডে কয়টা বাটন থাকে বা কয়টা কি থাকে, এই সকল বিষয়গুলো, 5টা ইনপুট ডিভাইসের নাম, 3টা হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইড শোর নাম, 3টা ফন্টের নাম, 3টা নেটওয়ার্ক ডিভাইসের নাম, এটা কিন্তু আমি আমার সাজেশনে কিন্তু ইনক্লুড করে দিয়েছি। সো সাজেশনটা পড়লেই ভাইবা এবং রিটেন দুটোই আসলে আপনার কভার হয়ে যাবে। বুঝতে পেরেছি? সো জি। ভাইবাটা শেষ হয়ে গেলেই একটা রেজাল্ট আসবে। সো আপনি কেমন অ্যাসেসমেন্ট দিয়েছেন সেই রেজাল্ট আপনি নিজেই বুঝতে পারবেন, আমি এটা সবগুলো ভালো পেরেছি, আমি কম্পিটেন্ট। সো সাথে সাথেই অ্যাসেসমেন্ট শেষ হওয়ার পরেই সবাইকেই আপনাদের রেজাল্টটা জানিয়ে দেবে এবং একটা টেম্পোরারি সার্টিফিকেট দিয়ে দেবে, যাকে বলা হয় কার্স কপি বা কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট রেজাল্ট সামারি। একটা কার্স কপি দিয়ে দেবে আপনাকে, যা কিনা একটা সার্টিফিকেট হিসাবে কাজ করে। তো যে যারা কম্পিটেন্ট হবেন, পরবর্তী 10 থেকে 15 দিনের মধ্যেই এনএসডি এর স্কিলস পোর্টালে আপনাদের সার্টিফিকেটটা আপলোড হয়ে যাবে। আর যারা নট ইয়েট কম্পিটেন্ট হবেন, স্পেসিফিকভাবে কোন বিষয়ে নট ইয়েট হয়েছেন
স্পেসিফিকভাবে কোন বিষয়টা আপনি পারেননি, কোন বিষয় আরেকটু ডেভেলপ করা দরকার, সেটা ওই কাজটায় লেখা থাকবে। পরের বার অ্যাসেসমেন্টে এসে শুধুমাত্র ওই পার্টটুকু অ্যাসেসমেন্ট দিলে আপনার কম্পিটেন্ট হতে পারবেন। এই হচ্ছে অ্যাসেসমেন্ট প্রসেস। ওকে, আমাদের এইবার অ্যাসেসমেন্টে 3 জন আসবেন রিঅ্যাসেসমেন্ট। 3 জন হচ্ছে আগে কোনো না কোনো বিষয়ে খারাপ করেছিল, তারা এইবার আসবে, শুধুমাত্র ওই পার্টটুকু দিয়েই তারা চলে যেতে পারবে। সো আপনারা যেহেতু রেগুলার ক্লাস করছেন, আশা করছি আপনারা সবাই আসলে কম্পিটেন্ট হতে পারবেন। এই 8 জন যে আছেন, 8 জনই আশা করি আপনারা কম্পিটেন্ট হতে পারবেন যদি আমার ভিডিও দেখে সাজেশন অনুযায়ী ঠিকঠাক মতো আপনারা প্র্যাকটিস করেন। আপনি যতই পারেন, যদি প্র্যাকটিস না করেন তাহলে আসলে ফাইনালে যে সেই কাজগুলো আপনি পারবেন না, এটা নিশ্চিত আপনি পারবেন না। কারণ এটা যতটা সহজ মনে হয় ততটা সহজ আসলে না। কাজ করতে গেলে আমরা কাজ পারলেও তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে করাটা একটা চ্যালেঞ্জিং বিষয়। সো সময় একটা ফ্যাক্ট, সেই সময়ের ভিতরে আমাদের ওই কাজটা করতে হবে। ওকে, আর যদি কিছু জানার থাকে। স্যার একটু আগে যে পাওয়ার পয়েন্টের স্লাইডটা আপনি বানিয়েছিলেন স্যার, ওইটা যদি আমাদেরকে দেন স্যার, আমরা এখন করতে পারি। আপনাদেরকে তো আমি এই যে যেটা দেখে দেখে বানালাম এইটা দেব, জি, ওইটাই স্যার। এটা দেব। আমি যেটা বানিয়েছি এটা তো দেব না, যেটা দেখে দেখে না বানালাম স্যার, আগে আপনিও জি এটা স্যার, দেখে আগে দেখে স্যার। বানাবেন। জি স্যার। ঠিক আছে, তো ওটা দেখে দেখে স্যার বানাবেন। ভিডিও ক্লাসটা যদি বুঝিনি লিংকটা দিয়ে দিন। স্যার ভিডিও ক্লাসের লিংকটা যদি একটু দিয়ে দিন, আজকের ক্লাসের ভিডিওটা। কোনটার? আজকের ক্লাসের ভিডিওটা হ্যাঁ হ্যাঁ, ওটা আপলোড হয়ে যাবে, অসুবিধা নেই। সো ভিডিও আমি এখনই অফ করে দিই, আপলোডে ফেলে দিই।